আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেকিং বায়োলজি সিরিজের আরো একটি নতুন বায়োলজি ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের ক্লাসে তোমাদের বায়োলজি বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন এই পুরা চ্যাপ্টারটা শেষ করব। এবং এই চ্যাপ্টারটাকে খুব মজার মাধ্যমে কিছু ছন্দ ইউজ করে, ট্রিকস ইউজ করে কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেই বিষয়গুলো দেখব। এবং এই একটা মাত্র ভিডিও যদি তুমি দেখো, কোষ বিভাজন রিলেটেড তোমার যেকোনো সমস্যা, যেকোনো ডাউট, যেকোনো কনফিউশন দূর হয়ে যাবে। এবং খুব সহজে এই অধ্যায়টা পড়িয়েছি এই ভিডিওতে। এবং এই একটা মাত্র ভিডিও করলে তোমার যত টাইপের প্রশ্ন আছে মনের মধ্যে, এবং সিকিউ, এমসিকিউ, এসকিউ যাই বলো, একটা মাত্র ভিডিও করলেই তুমি অ্যান্সার করতে পারবা। সো তোমাদের সাথে আছি, তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। তো কোষ বিভাজন এর প্রকারভেদ তোমরা ছোটবেলা থেকে জানো। কোষ বিভাজন আসলে ৩ প্রকার, যদিও এখানে ২ প্রকার বলা আছে। তো কোষ বিভাজন আসলে আরো একটা টাইপ আছে যেটা অনুন্নত বিভিন্ন প্রাণীতে দেখা যায়, সেটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। তাহলে কোষ বিভাজন কত প্রকার হচ্ছে বলো তো ভাইয়া? কোষ বিভাজন হচ্ছে মোট ৩ প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস বা মায়োসিস। তো এই ৩ ধরনের কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিসকে আমরা একটি স্পেশাল নামে ডাকি। এটাকে আমরা বলতে পারি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে বাকি যে দুইটা থাকলো, একটা হচ্ছে মায়োসিস এবং মাইটোসিস, এই দুটাকে আমরা কি নামে রাখবো? পরোক্ষ কোষ বিভাজন। এটা যদি প্রত্যক্ষ হয়, ওই দুটো হচ্ছে পরোক্ষ। তাহলে এদেরকে বলা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন। তো প্রত্যক্ষ কোষ বিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস, এখানে আসলে মাধ্যমিক কোনো জটিল পর্যায় নাই। হ্যাঁ, বা জটিল কোনো মাধ্যমিক পর্যায় নাই। জটিল কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই একটা কোষ সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে গেলে সেটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস। যেমন ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, কোষের ভেতরে কি আছে? ধরে নিলাম যে নিউক্লিয়াস আছে। তো এই কোষটা, এই পুরো একটা কোষ, বিশেষ করে এটা এককোষী কোষ হতে পারে। সো এই এককোষী একটা কোষ যদি কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি মাঝ বরাবর ভাগ হয়ে গেল, ঠিক আছে, সরাসরি মাঝ বরাবর ভাগ হয়ে গিয়ে দুইটা কোষে পরিণত হইলো, তখন সেটাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। ওকে। এবং এই অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা থেকে প্রশ্ন খুব একটা হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও এমসিকিউতে তোমাকে বলতে পারে যে অ্যামাইটোসিস এই কোষ বিভাজনটা আসলে কোথায় দেখা যায়। তো মাথায় রেখো, এটা দেখা যায় মেইনলি ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া। এছাড়াও এটা দেখা যায় সায়ানোব্যাকটেরিয়াতে। সায়ানোব্যাকটেরিয়া। এছাড়াও এটা দেখা যায় আমিবাতে। আমিবাতে। এছাড়াও এটা দেখা যায় ইস্ট নামক একটা ছত্রাকে। এই নামটা তোমরা প্রত্যেকে চেনো, ইস্ট। এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। সো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আমিবা, ইস্ট, এগুলোতে দেখা যায়। সায়ানোব্যাকটেরিয়া এই নামটা একটু খেয়াল করে দেখো। নামের মধ্যে ব্যাকটেরিয়া থাকলেও এটা হচ্ছে এক ধরনের শৈবাল, ঠিক আছে। সো এই সায়ানোব্যাকটেরিয়ার আরো একটা অপর নাম তোমার মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ সবুজ শৈবাল, বা এটাকে বলা হয় ব্লু গ্রিন আলগি, বা সংক্ষেপে আমি বলতে পারি BGA, ব্লু গ্রিন আলগি। তো এই জায়গাগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। তাহলে বাকি যে দুইটা কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস, এই দুটা কোষ বিভাজনের মধ্যে আবার এই মাইটোসিস কোষ বিভাজনকে আদর করে ডাকা হয়, এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন। আর এই মিওসিস কোষ বিভাজনকে আবার বলা হয় হ্রাসমূলক বিভাজন। এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। তো সমীকরণিক বিভাজন এখানে আসলে ক্রোমোজোমের সমীকরণটা বা ক্রোমোজোমের সংখ্যাটা বজায় থাকে।
হ্যাঁ, অর্থাৎ মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর হ্রাসমূলক কোষ বিভাজন বুঝতে পারতেছো, এখানে ক্রোমোজোম সংখ্যা যেটা সেটা হ্রাস ঘটে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আমরা সামনের দিকে সেটা বুঝতে পারবো। তো মিওসিস নিয়ে আরো ছোট্ট কয়েকটা কথা বলি। দেখো, মিওসিস কোষ বিভাজন এইটাকে আমি দুইটা পর্যায়ে ভাগ করতে পারি। মিওসিস কোষ বিভাজনকে আমি বলতে পারি, মিওসিস কোষ বিভাজন, নতুন একটা স্লাইড নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তো এই যে মিওসিস কোষ বিভাজন যেটা আমি বলতেছি, এই মিওসিস কোষ বিভাজনকে বিভাজনটা আবার দুইটা পর্যায়ে সংঘটিত হয়। প্রথম পর্যায়টাকে আমরা বলতে পারি মিওসিস 1 এবং দ্বিতীয় পর্যায়টাকে আমরা বলতেছি মিওসিস 2। তাহলে মিওসিস কোষ বিভাজন এটা দুইটা পর্যায়ে সংঘটিত হয়। এটা নিয়ে তোমাদের বইয়ে খুব একটা আলোচনা নাই, আমি সংক্ষেপে মিওসিস পড়ার সময় বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো একটা হচ্ছে মিওসিস 1 এবং আরেকটা হচ্ছে মিওসিস 2। এখন আমি তো বলেছি আগেই যে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটবে। তো মিওসিস তো আবার দুইটা পর্যায়ে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। তাহলে কোন পর্যায়টাতে আসলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে? অ্যান্সারটা হচ্ছে এই যে মিওসিস 1, এই পর্যায়টাতেই আসলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। এই কারণে এই মিওসিস 1 কে আমরা বলতে পারি হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। কিন্তু এই মিওসিস 2 যেটা, সেখানে আবার ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে না, সেইখানে ক্রোমোজোমের সমতা বজায় থাকে। অর্থাৎ মাইটোসিসে যা ঘটে এই মিওসিস 2-তে সেম ঘটনাটাই ঘটে। তাহলে তোমাকে যদি কখনো কোশ্চিন করে যে ভাইয়া মাইটোসিসের সাথে মিল আছে কোন কোষ বিভাজনের, সেটা হচ্ছে মিওসিস 2। ঠিক আছে, তাহলে কোন পর্যায়ের মিল আছে? মিওসিস 2 এর মিল আছে। তাহলে এই মিওসিস 2 যেটা, সেটাকে আমি বলতে পারি এটা হচ্ছে হুবহু মাইটোসিসের মতো। মাইটোসিসের মতো। তাহলে বাকি বিষয়টা আমি বিস্তারিত আরো আলোচনা করব পরবর্তীতে মিওসিস পড়ার সময়। আপাতত জাস্ট এইটা মাথায় রাখো যে মিওসিসকে আমরা যে হ্রাসমূলক বিভাজন বলি, কেন বলি? কারণ মিওসিস 1-এই, এই মিওসিস 1 এর কারণে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। মিওসিস 2 কিন্তু আবার মাইটোসিসের মতোই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে মেইনলি পড়ব। এখানে একটু চিত্র দেখানো আছে। তো ফার্স্টে আমরা দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন, এটা আমরা জানি। মাইটোসিস কোষ বিভাজনে একটা ইনফরমেশন বারবারই এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে যাই আসুক তুমি অ্যান্সার করবা 1। ঠিক আছে, যদি সংখ্যা রিলেটেড কোনো কিছু বলে অ্যান্সার করবা 1। 1 বলতে কি বোঝানো হচ্ছে? মনে রাখো, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন হয় কয়বার? নিউক্লিয়াসের বিভাজন হয় মাত্র একবার। তাহলে একবার নিউক্লিয়াসের বিভাজন হয়। যদি বলতো যে ক্রোমোজোমের বিভাজন কতবার হয়, যদি বলা হয় ভাইয়া ক্রোমোজোমের বিভাজন হয় কতবার? একবার। তাহলে একবার ক্রোমোজোমের বিভাজন হয়। এছাড়াও যদি বলা হয় যে সাইটোপ্লাজমের বিভাজন কতবার হয়, সাইটোপ্লাজমের বিভাজন কতবার হয়, সেটাও কিন্তু একবার। ওকে, যেটা হচ্ছে একবার। মিওসিসের ক্ষেত্রে একটু সামান্য ভিন্নতা আছে, সেটা আমরা একটু পরে বলবো। যাই হোক, তাহলে ফার্স্টে আমরা এই এক রিলেটেড কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আসো কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদের জানা প্রয়োজন মাইটোসিস কোষ বিভাজনটা বোঝার জন্য। যেমন তুমি এই মাইটোসিসটা পড়তে গেলে বেশ কিছু ওয়ার্ড তোমার ঝামেলা তৈরি করতে পারে। যেমন তোমাকে তোমার বইয়ে আছে ক্যারিওকাইনেসিস। এছাড়াও থাকতে পারে সাইটোকাইনেসিস। এই ওয়ার্ডগুলা আসলে কি মিন করে? তো নামটাই যদি খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে সিস। তো তোমাদের কাছে আশা করি এই বিষয়গুলো এখন ডাল ভাত। সিস শব্দটার মিনিংটা কি? মনে রাখো, সিস শব্দটার মিনিং হচ্ছে প্রক্রিয়া। সো ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া?
এখানে তার আগের অংশটা খেয়াল করে দেখুন, আমি শুরু এই যে ক্যারিওর পরে কি আছে দেখো তো, কাইনেসিস। তাহলে সিস মানে প্রক্রিয়া, কাইনেসিস মানে কি? কাইনেসিসের দুইটা মিনিং আছে। দেখো তোমরা কাইনেটিক এনার্জি পড়ছো না? কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। সো কাইনেসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া অথবা অনেক সময় বিভাজনের প্রক্রিয়াও বলা হয়। তাহলে কাইনেসিসের দুইটা মিনিং, একটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া অথবা গতির প্রক্রিয়া। তো এখানে আসলে বিভাজন প্রক্রিয়াটাকেই বোঝানো হচ্ছে, এবং নামের শুরুতে আছে ক্যারিও। এই ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি বলতো ভাইয়া? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, বিভাজন। আবার এখানে আছে সাইটোকাইনেসিস। সাইটো মানে তো সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। সো সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া, বা সংক্ষেপে আমরা বলি সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তো ব্যাপারটা খুবই সিম্পল। দেখো আমরা কি করতে চাই, একটা কোষকে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাই তো? এখন একটা কোষের ভেতরে আছেটা কি? একটা কোষের ভেতরে এই যে এটা একটা কোষ, এই কোষের মাঝখানে থাকে একটা নিউক্লিয়াস, তাই তো? সো এই কোষের মাঝখানে এই যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এখন এই কোষটাকে আমরা ভাগ করব। আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে এই অঞ্চলটাকে আমরা কি বলি? এই অঞ্চলটাকে আমরা বলি সাইটোপ্লাজম, তাই না? ওকে, তো আমরা এই কোষটাকে ভাগ করতে চাই। তো ভাগ করার জন্য আমাদের কি করতে হয় জানো? এই ভাগ করার জন্য আমাদের ফার্স্টে এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটাকে দুই ভাগে ভাগ করতে হয়। আমরা চাইলেই এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি না। আমরা চাইলেই এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারবো না। যদি ভাগ করে ফেলতে পারি তাহলে সেটাকে আমরা মাইটোসিস বলবো না, সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস, যদি সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তো আমাদের যে কাজটা করতে হয়, আমাদের তো করতে হয় না, আমাদের দেহের মধ্যে অটোমেটিক এই ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে এই যে আমাদের কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ফার্স্টে দুইটা ভাগে ভাগ হয়। এই যে দুইটা ভাগে ভাগ হইল, ঠিক আছে? আমাদের কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা, এই যে দুইটা ভাগে ভাগ হইল। এরপরে কি হবে বলতো? তাহলে এই ঘটনাটাকে আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস। তাহলে ফার্স্টে ক্যারিওকাইনেসিস ঘটবে, ফার্স্টে ক্যারিওকাইনেসিস ঘটবে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, এবং তারপরে শুরু হবে এই সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। তাহলে যখনই নিউক্লিয়াসটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, সেই সময়টা থেকে শুরু করে এখন শুরু হবে সাইটোকাইনেসিস, অর্থাৎ এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো সাইটোপ্লাজম দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের ছিল একটা কোষ, এখন হয়ে গেছে কয়টা কোষ? দুইটা কোষ। তাহলে এইভাবেই একটা মাইটোসিস কোষ বিভাজন হয়। বুঝতে পেরেছ? এইভাবেই একটা মাইটোসিস কোষ বিভাজন হয়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে মাইটোসিস কোষ বিভাজন মানে কি বলতো? মাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে এই যে এই দুটাকে একত্রে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে যে মাইটোসিস মানে কি? আমি বললাম যে মাইটোসিস মানে কি, তো বিভিন্ন সংজ্ঞা তো তুমি দিতেই পারো। আমি একটা সংজ্ঞা দিই। মাইটোসিস মানে হচ্ছে এই যে ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস, এই দুটাকে একত্রে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। সো মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে এই যে ক্যারিওকাইনেসিস, ফার্স্টে হবে ক্যারিওকাইনেসিস, এর সাথে সাইটোকাইনেসিস, এই দুটাকে একত্রে আমরা বলতে পারি কি বলতে পারি বলতো? মাইটোসিস কোষ বিভাজন। এখন ধরে নাও মাত্র একটা মাইটোসিস কোষ বিভাজন হলো। ধরে নাও এই যে একটা কোষ দুইটা কোষে পরিণত হইলো, তার মানে কি? এটাকে আমরা বলতে পারি মাইটোসিস কোষ বিভাজন। এটাকে আমরা কি বলি ভাইয়া? মাইটোসিস কোষ বিভাজন। এখন সামনের দিকে আবারও তো আরেকটা মাইটোসিস কোষ বিভাজন হবে। দেখো এই কোষটা দুইটা ভাগে ভাগ হইলো, এখন এই কোষগুলাও কি আবারও ভাগ হবে না? কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে এই কোষগুলাও কি আবারও ভাগ হবে না? তাহলে মাত্র একটা মাইটোসিস হইছে, আবারও একটা মাইটোসিস হবে কোন একটা সময়। এখন যতক্ষণ না এই মাইটোসিসটা হচ্ছে, এই মাইটোসিস হবার জন্য কোষটা আস্তে আস্তে প্রস্তুত হতে থাকে।
ধরে নাও যে তোমার 2 মাস পরে পরীক্ষা, তো তুমি কি করবে এখন বলো তো? প্রস্তুতি নিতে থাকবে, তাই না? প্রস্তুতি নিতে থাকবে কেন? যাতে তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারো, পরীক্ষাটা যাতে ভালো দিতে পারো, এই কারণে। তো মাত্র একটা মাইটোসিস হইল, আবার একটা মাইটোসিস হবে। এই যে এই মাইটোসিসটা হওয়ার জন্য এই কোষটাকে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যাইতে হয়। হ্যাঁ, অনেক জিনিস, যেই জিনিসগুলো তৈরি করতে হবে, হ্যাঁ, তোমার কোষ বিভাজনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তৈরি করতে হবে, ডিএনএ ডাবল করতে হবে, এই টাইপের বিষয়গুলো করতে হবে, ঠিক আছে? তো প্রস্তুতি নিতে থাকে একটা কোষ। তাহলে এই দুইটা মাইটোসিসের মাঝখানে যে সময়টা, এই সময়টার এই সময়টার মধ্যে কোষ কি করে বলতো? একটা প্রস্তুতি নেয়। কিসের প্রস্তুতি? মাইটোসিস করার জন্য প্রস্তুতি নেয়। তাহলে এই এই সময়টাকে আমরা বলতে পারি ইন্টারফেস। কি নামে ডাকি আমরা? ইন্টারফেস। আই মানে হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস। তো এখানে নামের শেষ অংশে আছে ফেজ। এই ফেজ মানে হচ্ছে দশা, ফেজ মানে হচ্ছে দশা। ইন্টার মানে হচ্ছে মাঝের। তোমরা এসএসসিতে আছো, এসএসসির পরে কোথায় যাবা? ইন্টারমিডিয়েটে যাবা। তাহলে ইন্টারমিডিয়েট মানে কি? দেখো, তুমি এসএসসি দিছো এবং এইচএসসি দিবা, এই দুটার মাঝখানের যে সময়টা সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টার মানে হচ্ছে মাঝের পর্যায়। তাহলে ইন্টারফেজ মানে কি বলতো? মধ্যবর্তী দশা। ইন্টারফেজ মানে হচ্ছে মধ্যবর্তী দশা। সো এই যে ইন্টারফেজ, এই ধাপে আসলে কি ঘটে বলতো? এই ধাপে একটা কোষ প্রস্তুতি নিতে থাকে। ইন্টারফেজ ধাপে কি ঘটে বলতো? একটা কোষ পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি নিতে থাকে, তাই না? এই যে মাত্র একটা বিভাজন হয়েছে, পরবর্তী যে বিভাজনটা হবে তার জন্য কোষটাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে এটা কোন ধাপে নিবে প্রস্তুতিটা? ইন্টারফেজ দশায়, ঠিক আছে? সো এই ধাপে কি হয় বলতো? এই দশায় কোষ পরবর্তী কোষ বিভাজনের প্রস্তুতি নিতে থাকে, প্রস্তুতি নিতে থাকে, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারফেজ আর মাইটোসিস, এই ঘটনাটা কিন্তু আস্তে আস্তে ঘটতেই থাকে, ঠিক আছে? ধরে নাও যে একটা কোষ মাত্র বিভাজিত হইল, এখন এই কোষটা প্রস্তুতি নিয়ে আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হবে, এই কোষটা আবার প্রস্তুতি নিবে, আবার বিভাজিত হতে হবে, তাই না? সো বিষয়টা হচ্ছে যে মাইটোসিস মাত্র ঘটলো, আবার ঘটবে ইন্টারফেস, আবার মাইটোসিস ঘটলো, আবার ঘটবে ইন্টারফেস, আবার মাইটোসিস ঘটলো, আবার ঘটবে ইন্টারফেস। তো এইভাবে বিষয়টা চলতেই থাকবে। একবার কোষ প্রস্তুতি নিবে, তারপরে বিভাজন হবে, আবার প্রস্তুতি নিবে, আবার বিভাজন হবে। তো এই ঘটনাটাকে বলা হয় কোষ চক্র। তোমাদের বইয়ে হয়তো বা কোষ চক্র নিয়ে তেমন কোনো আলোচনা নাই, তারপরে তুমি জাস্ট মাথায় রাখো এই যে চক্রটা, একবার মাইটোসিস, একবার ইন্টারফেস, একবার মাইটোসিস, একবার ইন্টারফেস, এই ঘটনাটাকে বলা হচ্ছে কোষ চক্র। তো তোমাদের বইয়ে হয়তো বা এটা নাই। সো এই যে ইন্টারফেস দশায়, এই ইন্টারফেস দশাকে আমরা কি বলতে পারি বলতো? এখানে যেহেতু পরবর্তী কোষ বিভাজনের জন্য কোষটা যে প্রস্তুতি নিচ্ছে, তাহলে ইন্টারফেস দশাকে আমরা কি নামে ডাকতে পারি? আমরা বলতে পারি এটা হচ্ছে প্রস্তুতিমূলক দশা। ইন্টারফেস দশাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রস্তুতিমূলক দশা, প্রস্তুতিমূলক দশা। এছাড়াও ইন্টারফেস দশার যে নিউক্লিয়াস, সেটাকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। এগুলো এমসিকিউতে আসে। সো এই দশার নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস, ঠিক আছে ভাইয়ারা? ওকে, ঠিক আছে। সো ইন্টারফেস তো বুঝলাম। এখন মাইটোসিস মানে তো একটু আগেও আমরা পড়েছি যে মাইটোসিস মানে হচ্ছে ফার্স্টে ক্যারিওকাইনেসিস হবে, তারপরে হবে সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিসটা কিভাবে হয় সেটা আমাদের একটু বোঝা দরকার, ঠিক আছে? সো ক্যারিওকাইনেসিস,
ক্যারিওকাইনেসিস মানে আমরা কি জানি বলতো? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে কি বলতো? নিউক্লিয়াস এর বিভাজন। ঠিক আছে? এখন এই ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের যে বিভাজন এইটা ঘটবে, এই নিউক্লিয়াসের বিভাজনটা হয় 5টা দশার মাধ্যমে। ঠিক আছে? সো ক্যারিওকাইনেসিসের কয়টা দশা বলতো? 5টি দশা। তো আমরা অনেক সময় বলি যে মাইটোসিস কোষ বিভাজনটা 5টা ধাপে হয় না। মাইটোসিস কোষ বিভাজনটা 5টা ধাপে হয় না। ক্যারিওকাইনেসিস যে মানে ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে 5টা ধাপ বা 5টা দশা, আমরা অনেক সময় মনে করি যে মাইটোসিস মনে হয় এটাই, এই 5টাই ধাপ বা এই 5টা দশা। কিন্তু আসলে এই 5টা দশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনটা হয়। তখন পর্যন্ত কিন্তু সাইটোপ্লাজমের বিভাজনটা হয় নাই। সো সাইটোপ্লাজমের বিভাজনটা হইলে তখন আমরা বলতে পারবো সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো ফার্স্টে আমাদের নিউক্লিয়াসের বিভাজনটা করতে হবে এবং এই নিউক্লিয়াসের বিভাজনের জন্য বা ক্যারিওকাইনেসিসের 5টা দশা আছে। সো 5টা দশা কি কি? এক নম্বর হচ্ছে প্রোফেজ, দুই নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, তিন নম্বর হচ্ছে মেটাফেজ, চার নম্বর অ্যানাফেজ এবং 5 নম্বর হচ্ছে টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো প্রত্যেকটা নামের মধ্যে দেখো, প্রত্যেকটা নামের মধ্যে কি আছে? ফেজ। তো ফেজ মানে আমরা কি জানি বলতো? ফেজ মানে হচ্ছে দশা। এখন নামের শুরুতে যা আছে সেটার মিনিং যদি জানি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো বায়োলজিতে প্রো শব্দটার অর্থ হচ্ছে খারাপ বা শুরু বা আদি, এই টাইপের মিনিং বোঝায়। ঠিক আছে? তো এখানে প্রো শব্দটা দ্বারা শুরু শব্দটা বুঝাইছে। ঠিক আছে? সো প্রো মানে হচ্ছে শুরু। তাহলে টেলো মানে কি? বুঝতে পারতেছো? শেষ। টেল মানে কি? লেজ। তো একটা গরুর লেজ কি সামনে থাকে না পেছনে থাকে? শেষে থাকে, তাই না? সো একটা গরুর লেজ থাকে শেষে, তার মানে কি? এই টেলোফেজ এটা হচ্ছে শেষ দশা। বুঝতেই পারতেছো? এখন এই যে মেটা, এই 5টা ধাপের ঠিক মাঝখানে কি আছে দেখো তো? মেটাফেজ আছে। তাহলে মেটা মানে হচ্ছে মাঝে, অর্থাৎ মাঝের দশাটাকে আমরা বলি মেটাফেজ। প্রো আর মেটার মাঝখানে আবার কি আছে? প্রোমেটাফেজ, শুরু মাঝের দশা। আর অ্যানা মানে হচ্ছে গতি। সো অ্যানাফেজ মানে হচ্ছে গতি দশা। তাহলে এই হচ্ছে ক্যারিওকাইনেসিসের 5টা দশা। তো এই মাইটোসিস কোষ বিভাজনটা আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে? তো এই যে 5টা যে দশা আমরা পড়লাম, এই 5টা দশা ফার্স্টে আমি একটু লিখে নিই এবং সবগুলো সম্পর্কে আমরা পড়বো তারপরে। সো ফার্স্টে হচ্ছে প্রোফেজ, দেন প্রোমেটাফেজ, দেন মেটাফেজ, অ্যানাফেজ and last one telophase. So এই সবগুলা নিয়ে আমরা এবার পড়ব। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। ওকে, তো এই হচ্ছে 5টা ধাপ। তো আমি আমার মতো করে পড়াই, তারপরে তো আমাদের স্লাইডে সবকিছু দেয়া আছে, কোন ধাপে কি হয় সেটা স্লাইডেও দেয়া আছে, আর আমি আমার মতো করে একটু দেখাই দিই তোমাদেরকে, আমি যেভাবে পড়ি আসলে। তো এখানে
প্রোফেজ মানে তো শুরুর দশা, অ্যান্ড টেলোফেজ মানে হচ্ছে শেষ দশা। তো শুরু এবং শেষ এরা হচ্ছে একে অপরের বিপরীত। শুরুর দশায় যা ঘটে শেষ দশায় তার বিপরীত ঘটনা ঘটে, সিম্পল, তাই না? শুরুর দশায় যদি জল বিয়োজন ঘটে, শেষ দশায় জল যোজন হবে। তাহলে এই কথাটাই মাথায় রাখো ভাইয়া, সেটা হচ্ছে শুরুর দশা এবং শেষ দশা একে অপরের বিপরীত। তাহলে শুরুর দশায় যে ঘটনাটা ঘটে, শুরুর দশায় যে ঘটনাটা ঘটে ভাইয়া মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জল বিয়োজন, জল বিয়োজন ঘটে। আর শেষ যে দশাটা অর্থাৎ টেলোফেজ, এখানে তাহলে কি ঘটবে? এখানে ঘটবে জল যোজন, জল যোজন। প্রোফেজে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। এটা তোমরা প্রত্যেকেই জানো, তাই না? সো এইখানে নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি শুরু হয়। তাহলে টেলোফেজে কি হবে? পুনরাবির্ভাব হবে, তাই না? বিলুপ্তি হয়ে যাচ্ছে, তাহলে টেলোফেজে গিয়ে আবার পুনরাবির্ভাব হবে, আবার ফিরে আসবে। তাহলে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। আমি জাস্ট একটা কাজ করি, এই পুরো অংশটুকু আমি কপি করে নিই, তাহলে পেস্ট করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। এখানে বিলুপ্তি শুরু হয় না, পুনরাবির্ভাব ঘটে হবে, পুনরাবির্ভাব ঘটে। তাহলে দেখো, প্রোফেজ আর টেলোফেজ দুটার মধ্যে কিন্তু আমরা কমন কি, দুটার মধ্যে আমরা কিন্তু বিপরীত বৈশিষ্ট্যগুলো পেয়ে গেলাম, তাই না? তাহলে টেলোফেজ কিন্তু আমরা শেষ ধরতে পারি যে টেলোফেজের যা কিছু আমাদের প্রয়োজন, মানে যেই দুটা টপিক, মানে যেই দুটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু আমি লিখে ফেলছি অলরেডি। ঠিক আছে, প্রোফেজ সম্পর্কে আমাদের আরো দু একটা কথা মনে রাখতে পারলে ভালো, সেটা হচ্ছে প্রোফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। এবং তোমাদের আরেকটা বিষয় ফার্স্টে পড়ানো প্রয়োজন, আমি সেটা পড়াতে ভুলে গেছি, এখন একটু পড়াই দিই। দেখো, তোমাদের বই যখন পড়ছো তোমরা এই টাইপের ওয়ার্ডগুলো পড়ছো না? দেখো তো ওয়ার্ডগুলোর মধ্যে মিল পাও কিনা। একটা হচ্ছে ক্রোমাটিন, একটা হচ্ছে ক্রোমোজোম, এবং আরেকটা হচ্ছে ক্রোমাটিড। এই তিনটা ওয়ার্ডের মধ্যে মিল পাচ্ছ কিনা দেখো তো ভাই। একটা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমোজোম এবং আরেকটা হচ্ছে ক্রোমাটিড। তো এখানে নামের শেষ অংশে আছে টিন, এটা আরএফএল এর কোনো ভাঙ্গা টিন না। এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা, তাহলে ক্রোমাটিন মানে কি? সুতা। এবং নামের শুরুতে আছে ক্রম, তো এটা গুগল ক্রম না, এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। সো ক্রম কথাটার অর্থ কি ভাইয়া? ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে ক্রোমাটিন মানে কি? রঙিন সুতা। শেষ অংশে আছে জোম, এই জোম বা সোমা শব্দটার অর্থ হচ্ছে বস্তু। তো ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু। এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্রোমাটিড। তো বিষয়টা হচ্ছে তিনটা বিষয় কি সেম? একই জিনিস বোঝাচ্ছে? হ্যাঁ, একই জিনিসের তিনটা ভিন্ন রূপ বোঝাচ্ছে। দেখো এখানে আমরা দেখেছি যে ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। তো আমরা যখন একটা কোষ আঁকাই, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, কোষের ভেতরে যখন নিউক্লিয়াসটা আঁকাই, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আমরা এরকম পেঁচানো সুতার মতো একটা অংশ আঁকাই না? দেখো তো, যে পেঁচানো সুতার মতো, এটাকে আমরা কি বলি? এটাই তো ক্রোমাটিন জালিকা। কেন? কারণ এটা দেখতে সুতার মতো। ক্রোমাটিন মানেই তো রঙিন সুতা, যেহেতু দেখতে রঙিন সুতার মতো, এ কারণে এটাকে আমরা বলি ক্রোমাটিন। কিন্তু কোষ বিভাজনের সময় জল বিয়োজনের কারণে এই রঙিন সুতার মতো দেখতে অংশগুলাই এরকম আকার ধারণ করে। দেখো, এমন আকার ধারণ করে। এই চিত্রটা নিশ্চয়ই তোমাদের সাথে পরিচিত,
তাই না? তোমাদের কাছে অনেক বেশি পরিচিত। তাহলে এই যে সুতার মতো দেখতে যে জিনিসটা, সেটাই কিন্তু এমন আকার ধারণ করতেছে। তাহলে ক্রোমোজোমটা, ক্রোমাটিনগুলা খাটো এবং মোটা হয়ে ক্রোমোজোমের রূপ নিছে এটা। এটাকে আমরা বলি ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমটাকে আমি যদি এবার মাঝ বরাবর ভাগ করি, তাহলে কি হবে দেখো তো ভাইয়া? আমি যদি একটা কাজ করি, এই ক্রোমোজোমটাকে আমি আর রাখবো না, এটাকে আমি মাঝ বরাবর ভাগ করে ফেলবো। তবে সেন্ট্রোমিয়ার ব্যতীত এই যে এইখানে মাঝখানের যে অঞ্চলটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে ভাইয়া সেন্ট্রোমিয়ার। মিয়ার, এখানে নামের শেষ অংশ আছে মিয়ার। এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার। তাহলে এই পুরা বস্তুটার সেন্টার তো এইটাই, তাই না? তাহলে এই কারণে এটাকে আমরা বলতে পারি সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারটাকে আমরা ভাগ করব না, সেন্ট্রোমিয়ার যেমন আছে তেমনই রাখবো। তাহলে সেন্ট্রোমিয়ার এই অবস্থায় আছে, আমি এই অবস্থাতে রাখলাম। কিন্তু সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। জাস্ট দুই ভাগে ভাগ করে ফেললাম। বিষয়টা হচ্ছে এমন যে এটা হচ্ছে কলম, এই কলমের মাঝ বরাবর আমি ভাগ করে ফেললাম। ঠিক আছে? সো যদি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে এখানে দুইটা অংশ পাবো, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। নিচের বাহুটাকেও যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে এই যে একটা অংশ, এই যে একটা অংশ, দুইটা অংশ, তাই না? তাহলে এইটা, এই গঠনটাকে আমরা বলবো ক্রোমাটিড। এবং ওখানে দুইটা ক্রোমাটিড আছে। দুইটা ক্রোমাটিড কোনটা কোনটা দেখো, এই যে এই পুরাটা একটা ক্রোমাটিড, এই পুরাটা একটা ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড আছে? ক্রোমাটিড আছে কিন্তু দুইটা। এই কথাটা মাথায় রেখো ভাইয়া। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ক্রোমাটিড আছে? এখানে আছে দুইটি ক্রোমাটিড, দুইটি ক্রোমাটিড। ক্রোমাটিড। সো ক্রোমাটিডের সংজ্ঞাটা তাহলে কি হতে পারে? ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের দুইটা বাহু যদি লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা বলতে পারবো ক্রোমাটিড। ঠিক আছে? তাহলে এই ক্রোমাটিডে যে পরিণত হবে সেটা ঘটে কিন্তু প্রোফেজ ধাপে। দেখো এখানে জল বিয়োজন শুরু হয়েছে, আর জল বিয়োজন শুরু হওয়া মানে কি ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হতে থাকে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য লেখা যায় যে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হওয়া শুরু করে, এটাও একটা বৈশিষ্ট্য লেখা যায়। ঠিক আছে? সো এইখানে আরো একটা বৈশিষ্ট্য আমি লিখতে পারি, সেটা হচ্ছে, দেখো অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু লিখে ফেলতেছি আস্তে আস্তে। তাহলে ক্রোমোজোমগুলো যেহেতু জল বিয়োজন হচ্ছে, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়, খাটো ও মোটা হয়। এছাড়াও আরো একটা বৈশিষ্ট্য আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিড হচ্ছে। ক্রোমাটিড মানে কি? আমরা একটু আগে দেখেছি, ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমোজোমগুলো, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, তাহলে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাগ হয়ে, লম্বালম্বি ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিডে পরিণত হয়। তো এই আর কি বিষয়। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রোফেজ সম্পর্কে কিন্তু অনেক কিছুই পড়ছি, তাই না? তাহলে এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি, এর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে এটা দীর্ঘস্থায়ী দশা, বা এটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঘটে। তাহলে প্রথমটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, তারপরেরটাই হচ্ছে আবার সবচেয়ে স্বল্পস্থায়ী দশা। তাহলে মেটাফেজ সম্পর্কে আমরা যে কথাগুলো মাথায় রাখবো ভাইয়া, সেটা হচ্ছে এটা সবচেয়ে স্বল্পস্থায়ী, 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 স্বল্পস্থায়ী দশা, স্বল্পস্থায়ী দশা। দ্বিতীয় কথা যেটা, এই দশায় একটা যন্ত্র তৈরি হবে, বুঝছো? এই দশায় একটা যন্ত্র তৈরি হয়, এবং সেই যন্ত্রটার নাম তোমরা প্রত্যেকেই জানো, যন্ত্রটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তাহলে এই মেটাফেজ দশাতে একটা যন্ত্র তৈরি হয়, নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র। এবং এই স্পিন্ডল যন্ত্রের কথা যখন আসবে, তখন সেখানে আকর্ষণ তন্তু আসবে,
বা ট্র্যাকশন ফাইবার এই টাইপের কথাবার্তা আসবে, তো সেটা আমরা চিত্র দেখার সময় বুঝতে পারবো। ঠিক আছে, যে ট্র্যাকশন ফাইবার কিভাবে, কোনটাকে আমরা ট্র্যাকশন ফাইবার বলবো, কোনটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, কোনটা স্পিন্ডল তন্তু, এই টাইপের বিষয়গুলো আমরা বুঝবো। ঠিক আছে, এছাড়াও এখানে এই দশাতে হচ্ছে মেরু এবং বিষুবীয় অঞ্চল, দুটো অঞ্চল তৈরি হবে, তো সেটা আমরা দেখব। আপাতত আমরা খুব সিম্পলি যে কথাগুলো পড়া যায় সেগুলো আমরা পড়ি। এবং এই দশায় প্রোমেটাফেজ ধাপটাতে আরো একটা কথা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো তো, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের যে বিলুপ্তি শুরু হয়েছিল, এটা তো আর এটা তো শুরু হয়েছে মাত্র, তাই না? তাহলে এই ধাপটাতে এসে এই বিলুপ্তিটা চলতেই থাকবে। হ্যাঁ, তখনও শেষ হয় নাই, তবে বিলুপ্তিটা চলতেছে। সো যে কথাটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া, এইখানে এসে এই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি যে শুরু হয়েছিল, এই বিলুপ্তিটা ঘটবে, এইখানে ঘটে বা ঘটতে থাকে, ঘটতে থাকে। এইখানে তোমরা অনেকে অনেক বেশি কনফিউজড হয়ে যাও এবং পরীক্ষাতেও স্যাররা এই কারণে এটা বেশি বেশি করে দেয়। ঠিক আছে, তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় কোন ধাপে, তুমি অ্যান্সার করবে প্রোফেজে। যদি বলে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে বা ঘটতে থাকে, তাহলে সেটা হচ্ছে মেটাফেজে। মেটাফেজে কি ঘটে একটু পরে দেখতেছি আমরা। এবার আসো মেটাফেজ। আমি মেটাফেজকে মেটাফেজ না বললে আমি বলি মোটাফেজ। কেন জানো? কারণ এই ধাপটাতে দেখো, প্রোফেজ ধাপটাতে শুরুর যে দশাটা, সেখানে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হয়। জল বিয়োজনের কারণে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হয়। কিন্তু তোমাকে যদি বলে যে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয় কোন ধাপে, মেটাফেজ। এই কারণে মেটাফেজকে আমি মেটাফেজ না বলে আমি বলি মোটাফেজ। তাহলে মেটাফেজ ধাপটাতে কি হয় বলতো, এখানে ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো গুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়, সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়, সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। ঠিক আছে, এরপরে যে কথাটা মাথায় রাখবা মেটাফেজ সম্পর্কে, সেটা হচ্ছে এই মেটাফেজ ধাপে এর আগের ধাপগুলোতে দেখো নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, এখানে ঘটে বা ঘটতে থাকে, আর এখানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে আমি আবারও কপি করে ফেলি সেই ফাইলটা, সরি পেস্ট করে ফেলি, কপি না। ওকে, তাহলে এইখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই কথাগুলা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাই? তাহলে আমি আবার একটু নোট করে দিই। দেখো, এখানে বিলুপ্তি শুরু হইলো, এখানে ঘটে বা ঘটতে থাকলো, আর এইখানে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেল। তাহলে এই হচ্ছে তিনটা কথা, এই তিনটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন মেটাফেজ সম্পর্কে আর কি মনে রাখবা? মেটাফেজ সম্পর্কে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হইলো, সম্পূর্ণ বিলুপ্তি হইলো এবং সম্পূর্ণ বিভক্ত হয়। ঠিক আছে, সম্পূর্ণ বিভক্ত হয়। কি বিভক্ত হয়? সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ বিভক্ত হয়। আচ্ছা, এটা তোমাদের বই আসলে কি বলা আছে সেটা আমি একটু দেখে নিই, কারণ আমি যেটা বলতেছি এটা হচ্ছে একটু হায়ার লেভেলের বই থেকে। ঠিক আছে, হ্যাঁ, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। হ্যাঁ, এই যে সেন্ট্রোমিয়ার এখানে সম্পূর্ণ বিভক্ত হয় এই কথাটা বলা নাই, এখানে বলা আছে যে শেষ ভাগে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, এই কথাটা বলা আছে। ঠিক আছে, ওকে। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এই কথাটা আমি অ্যাড করতে পারি এখানে, যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হচ্ছে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, বিভাজন শুরু হয়। সো এই কথাটা মাথায় রাখো। এবং লাস্ট ওয়ান যে কথাটা অবশ্যই মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে এখানে মেটাফেজ, মতে যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে মেটাকাইনেসিস। মতে মেটাকাইনেসিস।
সো মেটাকাইনেসিস মানে কি, চিত্র না আঁকাইলে আসলে নাও বুঝতে পারতে পারো অনেকে। তো আমি পরে বুঝাই দিব। এই ওয়ার্ডটা হয়তো বা তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে যেটা বলা আছে সেটাও আমি বলবো একটু পরেই। ঠিক আছে, তাহলে মতে মেটাফেজ, মতে মেটাকাইনেসিস গেল। এবার আসো অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপটা সম্পর্কে খুব বেশি কথা না, 2-3টা কথা জাস্ট মাথায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে এইখানে মেরুমুখী চলন দেখা যায়। এখানে মেরুমুখী চলন দেখা যায় এবং অ্যানাফেজ সম্পর্কে আরেকটা যে কথা মনে মনে রাখতে হবে সেটা এইভাবে পড়তে পারো, ভিএল জে আই এম এস এ টি। VLJI মানে হচ্ছে ভুলে যাই, MSAT মানে হচ্ছে মিস্টার স্যাট, তাহলে ভুলে যাই মিস্টার স্যাট, ভুলে যাই মিস্টার স্যাট। ওকে, সো VLJI MSAT মিস্টার স্যাট। তো এটাকে আমি বলি প্রতিবন্ধী ভাষা, বুঝছো? আমরা ফেসবুকে অনেক সময় অনেকের সাথে চ্যাট করার সময় খুব সংক্ষেপে অনেক ওয়ার্ড ইউজ করি না, যেমন ওয়েট না লিখে W8 লিখি, গুড মর্নিং না লিখে GDM9 এভাবে লিখি, তাই না? তোমরা তো জেনজি, আমিও তো জেনজি। তোমরা কি জেনজি? আচ্ছা, যাই হোক। সো এখানে এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবা যে ভুলে যাই মিস্টার স্যাট। তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটাও আমার একটু বলা প্রয়োজন। তাহলে দেখো এখানে আমি আর একটু ছোট করে লিখি, VLJI MSAT। সো এখানে এম মান হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এস মান হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এ মান হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, টি মান হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এটার মিনিংটা আসলে কি দেখো, একটা ক্রোমোজোম এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, তো ক্রোমোজোমের যদি 2টা বাহু থাকে এবং 2টার আকার যদি সমান হয়, অর্থাৎ এই বাহুটার যে যত বড় এই বাহুটার দৈর্ঘ্যটা ঠিক সমান, তাহলে সেটা ইংলিশ লেটার কিসের মতো দেখতে বলো তো? সেটা দেখতে ভি এর মতো, তাই না? সো এটাকে আমরা বলতে পারি ভি। এখন এই যে সেন্ট্রোমিয়ার যেটা, সেটা তো একদম মাঝখানে আছে। ভি হওয়ার জন্য সেন্ট্রোমিয়ারটা অবশ্যই কোথায় হতে হবে বলো তো? একদম ঠিক মাঝখানে হতে হবে, 2টা বাহুর ঠিক মাঝখানে। তাহলে মেটা মানে তো মাঝে, আমরা জানি, আমরা মেটাফেজ পড়ছি না? সো মেটা মানে তো মাঝে, আর সেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা যদি মাঝে হয় সেটাই তো দেখতে ভি আকৃতির মতো, তাহলে মেটাসেন্ট্রিক মানে হচ্ছে ঠিক মাঝে। যদি সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝে না হয়ে একটু যদি পাশে চলে আসতো, তাহলে সেটা কিসের মতো? এল আকৃতির মতো হতো, তাই না? সো সাবমেটাসেন্ট্রিক মানে কি? মাঝের একটু পাশে। যদি এই সেন্ট্রোমিয়ারটা আরো একটু পাশে চলে আসতো, তখন সেটা কি আমরা কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। এবং এই সেন্ট্রোমিয়ারটা যদি আরো কর্নারে চলে যাইতো, তাহলে সেটা কিসের মতো দেখতে হইতো? আয়ের মতো, তাই না? সো সেটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। টেল মানে হচ্ছে প্রান্ত, একদম সেন্ট্রোমিয়ারটা প্রান্তে চলে আসছে, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে এই হচ্ছে কোষ বিভাজন, এই হচ্ছে টোটাল কোষ বিভাজন। এখন তোমরা যেটাতে সমস্যা ফেস করো, আমি একটু ছোট করে দিই, হ্যাঁ? আশা করি তারপরেও তোমরা বুঝতে পারতেছো কোথায় কি লেখা আছে। তো তোমরা যেটাতে সমস্যা ফেস করো, আচ্ছা আমি একটু ক্যামেরাতে দেখি তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আসলেই। দেখা যাবে সবকিছু। তোমরা সমস্যা ফেস করো হচ্ছে চিত্র আঁকাতে, তাই না? তো চিত্রটা একটু আমি দেখানোর চেষ্টা করি, যদিও আমি খুব ভালো চিত্র আঁকাতে পারি না। তোমরা যেমন আঁকাও, আমি আমি অনেক সময় খুব ভালো চিত্র আঁকাইতে পারি না, ঠিক আছে? তারপর একটু চেষ্টা করি। দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, আমি উদ্ভিদ কোষের চিত্রটা আঁকাবো। প্রাণী কোষেরটা তোমরা একটু বই থেকে দেখে নিবা, আমি উদ্ভিদ কোষের চিত্রটা আঁকাবো। সো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, যেহেতু কোষ প্রাচীর দিয়ে দিব, এটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, তাই তো? তো উদ্ভিদ কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকাটা থাকে,
তো তোমাদের বইয়ে দেখবা যে 3টা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে এমন দেওয়া আছে যে ক্রোমাটিন জালিকা। তো আমরা 3টা চিত্র আঁকাবো না, আমরা একটা চিত্রই আঁকাবো। সেটা হচ্ছে ফাইনাল চিত্র। প্রোফেজের ফাইনাল চিত্রটা কেমন হবে? আমরা জানি যে এই ধাপে জল বিয়োজন শুরু হবে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে এবং শেষে গিয়ে ক্রোমোজোমগুলা ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে পরিণত হবে। তো এই যে ক্রোমাটিডে যে পরিণত হওয়া, এটা হচ্ছে ফাইনাল চিত্র হবে। তাহলে এইখানে আর ক্রোমাটিন দেখালে আমাদের চলবে না, এইখানে আমাদের দেখাতে হবে ক্রোমাটিড। সো এই যে এইটা হচ্ছে ক্রোমাটিডের চিত্র, এইটা হচ্ছে ক্রোমাটিড। 4 টাকায়, হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমাটিড। সো এখানে কিন্তু আরেকটা বিষয় মিসিং আছে, সেটা হচ্ছে এখানে তোমার অবশ্যই নিউক্লিওলাসটাও দেখাইতে হবে, কারণ নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন দুটো একসাথে বিলুপ্ত হওয়া শুরু করবে। ঠিক আছে, সো এই হচ্ছে প্রথম চিত্র। খুব সিম্পলি আগাইছি, ঠিক আছে? যারা চিত্র নিয়ে অনেক বেশি প্যারা খাও তারা কিন্তু সিম্পলি এই চিত্রটা জাস্ট আঁকাই দিতে পারবা। আচ্ছা, দেন পরের ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়? প্রোমেটাফেজে আবারও সেই সেম চিত্রটা আমি ফার্স্টে আঁকাই। চারদিকে এটা হচ্ছে কোষঝিল্লি, তার উপরে আছে কোষ প্রাচীর, এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, এবং এইখানে একটা স্পেশাল জিনিসের আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, তাই না? তো স্পিন্ডল যন্ত্রটা আমাদের আঁকাতে হবে এখন। এই যে এইটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র থেকে স্পিন্ডল, এই পুরাটাকে আমরা বলতে পারি স্পিন্ডল যন্ত্র, এবং এই প্রত্যেকটা সুতার মতো অংশকে আমরা বলতে পারি স্পিন্ডল তন্তু। তো এটা তো উদ্ভিদ কোষ, তাই না? প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় সেন্ট্রিওল থেকে। উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রিওল নাই, তো উদ্ভিদ কোষে আমি সেন্ট্রিওলটা দেখাচ্ছি না। কিন্তু যদি এটা প্রাণী কোষ হতো, আমি একটু পরে চিত্র, আচ্ছা এখন দেখাইনি, দেখো, আচ্ছা এইখানে চিত্রের ভেতরেও আসলে প্রাণী কোষটা দেয়া নাই মেবি, ঠিক আছে? সো প্যারা নাই, তোমরা বই থেকে একবার জাস্ট দেখে নাও, আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে একটা প্রাণী কোষ। তো প্রাণী কোষ স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য দুইটা সেন্ট্রিওল দুই পাশে থাকবে, এই যে এটা হচ্ছে দুইটা সেন্ট্রিওল, দেন এই সেন্ট্রিওল স্পিন্ডল যন্ত্র তৈরি করবে এখানে, এবং এই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে দেখা যায়, কিছু রশ্মির মতো অংশ দেখা যায়, যেটাকে আমরা বলি অ্যাস্টার রে। ঠিক আছে, তো চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবো জাস্ট। তাহলে প্রোমেটাফেজ সম্পর্কে, যদি প্রাণীকোষ হতো, এটা প্রাণীকোষ সম্পর্কে দুইটা এক্সট্রা কথা জাস্ট মাথায় রাখো। যদি এটা প্রাণীকোষ হতো, প্রাণীকোষের ক্ষেত্রে কি হইতো ভাইয়া? প্রাণীকোষের ক্ষেত্রে এক্সট্রা দুইটা কথা জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, সেন্ট্রিওল থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে অ্যাস্টার রে দেখা যায়, যেটা উদ্ভিদ কোষে দেখা যায় না। অ্যাস্টার রে দেখা যায়, যেটা উদ্ভিদ কোষে ভাইয়া দেখা যায় না। তাহলে এই হচ্ছে বিষয়। সো এইবার যদি চিত্রটার দিকে একটু তাকাও, এই চিত্রটাতে কি ছিল? নিউক্লিয়ার মেমব্রেন ছিল, নিউক্লিওলাস ছিল, এবং ক্রোমোজোমগুলো ছিল, তাই তো? তো এই চিত্রটাতে এবার কি হবে ভাইয়া বলতো? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, ভালো কথা। দ্বিতীয় কথা বলা আছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে বা ঘটতে থাকে, অর্থাৎ এই যে এইখানে স্পিন্ডল যন্ত্রের চারদিকে কি আছে বলতো? এখানে আমাদের দেখাইতে হবে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা বিলুপ্ত হওয়া শুরু হয়েছে, এই ঘটনাটা দেখাইতে হবে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। এছাড়াও নিউক্লিওলাস যেটা, সেটাও বিলুপ্ত হওয়া শুরু হয়েছে, এটা দেখাতে হবে। এবং ক্রোমোজোমগুলা কোথায় অবস্থান করবে বলতো? এই স্পিন্ডল তন্তুগুলাতে অবস্থান করবে, এই যে স্পিন্ডল তন্তুগুলাতে অবস্থান করতেছে, ঠিক আছে? স্পিন্ডল তন্তুর বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। এইবার এখানে কিছু বিষয় চলে আসে, একটু খেয়াল করলেই দেখতে পাবা, এইটা একটা স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুতে কি আছে বলতো? ক্রোমোজোমটা আছে। এটাও তো একটা স্পিন্ডল তন্তু, সরি, এই যে এইটা, এটা এটাও তো একটা স্পিন্ডল তন্তু, কিন্তু সেখানে কি কোনো ক্রোমোজোম আছে? না। তাহলে এইটাকে আমি বলবো স্পিন্ডল তন্তু। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে স্পিন্ডল
তন্তু, কিন্তু এটাও তো স্পিন্ডল তন্তু, তাই না? এটাকেও তো আমরা বলতে পারি স্পিন্ডল তন্তু। আচ্ছা, আমি এক কাজ করি, হ্যাঁ, কারণ এখানে লিখলে জায়গা পাওয়া যাবে না পরবর্তীতে। আমি একটা কাজ করতে পারি, আমি এই পাশে লিখে এটা মুছে দিই। সো দেখতেই পাচ্ছ, তো ভাইয়া দেখতেই পাচ্ছ যে এইটা একটা স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে একটা স্পিন্ডল স্পিন্ডল তন্তু, এটাও তো একটা স্পিন্ডল তন্তু, কিন্তু এটা এমন একটা স্পেশাল স্পিন্ডল তন্তু যেখানে ক্রোমোজোমটা যুক্ত আছে। এটা এমন একটি স্পেশাল স্পিন্ডল তন্তু যেখানে ক্রোমোজোম যুক্ত আছে, এবং যেহেতু এটা স্পেশাল, এই স্পেশাল স্পিন্ডল তন্তুকে আমরা আদর করে বলতে পারি ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। যেহেতু এটা ক্রোমোজোমকে আকর্ষণ করছে, এটাকে আমরা বলতে পারি আকর্ষণ তন্তু, আদর করে বলবো আকর্ষণ তন্তু তন্তু বা ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। প্রোমেটাফেজ ধাপে এই ঘটনাটা ঘটে। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্রের এই অঞ্চলটা এবং এই অঞ্চলটা, এই দুটো অঞ্চলকে বলা হয় মেরু অঞ্চল। কি বলা হয়? এই দুটো অঞ্চলকে বলা হয় মেরু অঞ্চল। এবং মাঝখানের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। কি বলা হয় ভাইয়া? এটা কি বলা হচ্ছে? বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তাহলে মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল কোন ধাপে দেখা যায় যদি প্রশ্ন করা হয়, সেটা কিন্তু প্রোমেটাফেজ ধাপে আসলে দেখা যায়। এবার আসো মেটাফেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটা। তাহলে এই মেটাফেজ ধাপটাতে কি ঘটনা ঘটে দেখো, আমি আবারও চিত্রটা আঁকাই তাহলে। আচ্ছা, তার আগে আমি বলি, এখানে সিস মানে তো প্রক্রিয়া, মেটাকাইনেসিস মানে কি? সিস মানে তো প্রক্রিয়া, প্রক্রিয়া। কাইনেসিস মানে কি? আমরা দেখেছি আগে যে কাইনেসিস মানে হচ্ছে বিভাজনের প্রক্রিয়া। কাইনেটিক এনার্জি আমরা পড়ছি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। তো কাইনেসিস মানে কি? এটা হয় বিভাজনের প্রক্রিয়া বোঝায় অথবা গতির প্রক্রিয়াও বোঝায়। তো আগে ছিল যে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, সেখানে ছিল বিভাজনের প্রক্রিয়া। কিন্তু এইখানে যে কাইনেসিস, সেটা দ্বারা বোঝানো হচ্ছে গতির প্রক্রিয়া। কি বোঝানো হচ্ছে? গতির প্রক্রিয়া। মেটা মানে হচ্ছে মাঝে, তাহলে মাঝে গতির প্রক্রিয়া। মেটাকাইনেসিস মানে কি ভাইয়া? মাঝে গতির প্রক্রিয়া। অর্থাৎ ক্রোমোজোমগুলা যেখানেই থাকুক এবার মাঝে চলে আসবে। তাহলে এবার আমি আবারও একটা চিত্র আঁকাই। এবারে চিত্রটা একটু ছোট করে আঁকাইতে হবে, আমাদের স্পেস কম। তাহলে এই হচ্ছে কোষপ্রাচীর, এই হচ্ছে কোষপ্রাচীর। এখানে ওকে, সো এই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তো এইখানে স্পিন্ডল যন্ত্রে যে ক্রোমোজোমগুলো ছিল বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো অবস্থায়, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো অবস্থায় স্পিন্ডল যন্ত্রের মাঝের অঞ্চল কোনটা বলতো? এইটা নিশ্চয়ই মাঝের অঞ্চল। এবং এই মাঝের অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? বিষুবীয় অঞ্চলও বলতে পারি। যে মাঝের অঞ্চল যেটা, সেটাকে আমরা কি নামে চিনি? এটাকে আমরা বিষুবীয় অঞ্চল চিনি, বিষুবীয় অঞ্চল, অঞ্চল নামে চিনি, তাই না? তাহলে এই যে মেটাকাইনেসিস মানে হচ্ছে মাঝে চলার প্রক্রিয়া বা মাঝে গতির প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি বিষুবীয় অঞ্চলে গতির প্রক্রিয়া। তাহলে এইখানে এই ক্রোমোজোমটা এবার কোথায় চলে আসবে? মাঝে চলে আসবে। এই ক্রোমোজোমটা কোথায় চলে আসবে? মাঝে চলে আসবে, তাই না? সো এইখানে যে ক্রোমোজোমটা ছিল, ধরে নাও এখানে একটা ক্রোমোজোম ছিল, সেটা মাঝে চলে আসলো। এইখানেও একটা ক্রোমোজোম ছিল, সেটাও মাঝে চলে আসলো। এইখানেও একটা ক্রোমোজোম ছিল, সেটাও মাঝে চলে আসলো। এখানে আরেকটা ধরে নাও যে ক্রোমোজোম ছিল, সেটা মাঝে চলে আসলো। তাহলে এই হচ্ছে মাঝে চলার প্রক্রিয়া, মাঝে গতির প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি তোমাদের। তাহলে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসলো, এই ঘটনাটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। এবার কি হবে জানো? অ্যানাফেজ ধাপে মেরুর দিকে যাবে। এতক্ষণে বিষুবীয় অঞ্চলে আসছে, এবার যাবে মেরুর দিকে। তাহলে আবারও আমি কোষটা আঁকাই, আমি আবারও কোষটা আঁকাই। সো এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ।
এইবার কি হবে জানো, এবার এই মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। এইখানে এটা তো ক্রোমাটিড আকার ছিল, তাই না? ক্রোমোজোমগুলো কি অবস্থায় ছিল? ক্রোমোজোমগুলো ক্রোমাটিড আকারে ছিল। তো এই ক্রোমাটিডের মাঝ বরাবর ভাগ হয়ে যাবে, ক্রোমোজোমের মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই যে এইখানে ক্রোমোজোমগুলো ক্রোমাটিড আকারে আছে, তাহলে মাঝ বরাবর ভাগ হয়ে অর্ধেক অংশটুকু নিচের দিকে আসবে, অর্ধেক অংশটুকু ওপরের মেরুতে যাবে। তাহলে অর্ধেক অংশটুকু নিচের মেরুতে যাবে, অর্ধেক অংশটুকু ওপরের মেরুতে যাবে। তাহলে আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এখন এর মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল, অর্ধেকটা অর্ধেকটা অংশ ওপরের দিকে যাচ্ছে, অর্ধেকটা অংশ নিচের দিকে যাচ্ছে। এবং বাহুটা কিন্তু মেরুর বিপরীতে আছে, বাহুগুলা মেরুর বিপরীতে আছে, সেন্ট্রোমিয়ারটা বা মেরুর দিকে আছে। তাহলে এই ক্রোমোজোমগুলা কোন দিকে যাচ্ছে বলতো? ক্রোমোজোমগুলা যাচ্ছে মেরুর দিকে। এই কারণে এই চলনটাকে আমরা বলতে পারি মেরুমুখী চলন। এই চলনটাকে আমরা বলতে পারি মেরুমুখী চলন, তাই তো? ওকে, সো এই চলনটাকে আমরা বলতে পারি মেরুমুখী চলন। এবং এই এই যে মেরুর দিকে যাওয়ার সময়, এই সময়টাতে আসলে ক্রোমোজোমগুলা কখনো ভি আকৃতির, কোনোটা দেখতে ভি আকৃতির, কোনোটা জে আকৃতির, কোনোটা এল আকৃতির, কোনোটা আই আকৃতির, এই টাইপের মাথায় মনে হয়। ঠিক আছে, সো সেটার উপর ভিত্তি করে ভুলে যাই মিস্টার স্যাট। আশা করি বুঝাইতে পেরেছি। এবং টেলোফেজ ধাপে কি হবে? টেলোফেজ ধাপে জাস্ট এই চিত্রটাই, তবে নিউক্লিয়াস হয়ে যাবে দুইটা। কেন? কারণ এই যে এই অর্ধেক অংশটুকু এইখানে চলে আসবে, এই অর্ধেক অংশটুকু এইখানে চলে আসবে, আসার পরে জল যোজন হবে। আর জল যোজন হওয়া মানে কি আমরা জানি? জল যোজন হওয়া মানে ক্রোমোজোমগুলো আবারও লম্বা হবে এবং জল বিয়োজন হলে তো খাটো মোটা হয়, তাই না? আর জল যোজন হলে চিকন হবে আর লম্বা হবে। তাহলে আমি যদি আবারও চিত্রটা আঁকাই, সো এইটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ, চারদিকে কোষ প্রাচীর, যেহেতু উদ্ভিদ কোষ। এর ভেতরে নিউক্লিয়াস একটা ছিল, এবার নিউক্লিয়াস হয়ে যাবে দুইটা। তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটলো, এই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। যেহেতু জল যোজন হবে, যোজন হলে ক্রোমাটিন জালিকা সেটা সুতার মতো আকার ধারণ করবে, ক্রোমোজোমগুলা সুতার মতো আকার ধারণ করে ক্রোমাটিনে পরিণত হবে। তাহলে এই হচ্ছে টেলোফেজ ধাপ। এবং টেলোফেজ ধাপের পরেই শুরু হয় সাইটোকাইনেসিস, তাই তো? তার মানে কি, সাইটোকাইনেসিস ধাপে একটু পরে আমরা দেখব যে সাইটোকাইনেসিস ধাপে এই মাঝ বরাবর আবার ভাগ হয়ে দুটো আলাদা কোষ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপের শেষ দিকে এখানে কোষ প্লেট গঠিত হবে এবং কোষ প্লেট গঠিত হয়ে দুইটা আলাদা কোষ আস্তে আস্তে তৈরি হতে থাকবে, মাঝখানে কোষ প্রাচীর তৈরি হতে থাকবে। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে প্রোফেজ। তো এখানে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। জল বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়, সূত্র দুটিকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে সবকিছু আমি পড়িয়েছি, তাই না? চিত্রটা দেখো। প্রোমেটাফেজ ধাপে কি হয় পড়িয়েছি, একবার জাস্ট দেখে নিও, তুমি একটু পজ কইরে এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আমি সবকিছু দেখাইছি। ওকে, ঠিক আছে, তাহলে টেলোফেজ ধাপটাও হয়ে গেল। এবার হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। ওকে, এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এইখান থেকে আসলে সিকিউ কোশ্চেন হয় এবং গ অথবা ঘতে এই টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে, যে মাইটোসিসের গুরুত্বগুলো লিখতে বলতে পারে, অথবা ওপরে একটা চিত্র দেয়া থাকবে, সেটা হচ্ছে মাইটোসিসের কোনো একটা চিত্র, তোমাকে কোশ্চেনে বলতে পারে যে উদ্দীপকের চিত্রটির গুরুত্ব কি। তো আমি কয়েকটা গুরুত্ব একটু লিখে দিই, মাইটোসিসের আসলে গুরুত্ব কি। একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো বিষয়টা, এভাবে পড়তে পারো। দেব, আমার সাথে বলো, দেব, জনি, নিপুর, ক্ষতিগুলো ক্রোড় টাকা। সো দেবজনী নিপুর, ক্ষতিগুলো ক্রোড় টাকা। দেবজনী নিপুর, ক্ষতিগুলো ক্রোড় টাকা। আচ্ছা, তাহলে এখানে দে মানে কি? দে মানে হচ্ছে দেহ গঠন করে। দে মানে হচ্ছে মাইটোসিস কি করে বলতো? দেহ গঠন করে।
তাহলে দেহ মানে হচ্ছে দেহ গঠন। ব মানে হচ্ছে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি। জ মানে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। এবং জ থেকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইন্ড ইট, জনন কোষ সৃষ্টি না, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। যদি বলা হয়তো যে জনন কোষ সৃষ্টি, সেটি কিন্তু মিওসিস কোষ বিভাজন হয়ে যেত। ঠিক আছে, তাহলে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। নিতে মনে রাখো নির্দিষ্ট আকার রক্ষা। যে একটা শিশু যে নির্দিষ্ট পরিমাণ বড় হচ্ছে, এই নির্দিষ্ট পরিমাণ আকারটা রক্ষা কে করবে? অবশ্যই সেটা হচ্ছে মাইটোসিস। তাহলে নির্দিষ্ট আকার রক্ষা, আকার রক্ষা। নিতে মনে রাখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজমের সমতা রক্ষা, সমতা রক্ষা। পু মানে হচ্ছে পুনরুৎপত্তি, পুনরুৎপত্তি। এটাও মাইটোসিসের গুরুত্ব। ক্ষতিমান হচ্ছে আমাদের দেহের কোথাও যদি কেটে যায়, তাহলে সেই ক্ষত স্থানটা তো পূরণ করতে হবে, তাই না? তাহলে এটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হবে? মাইটোসিস। তাহলে ক্ষতিমান হচ্ছে ক্ষত স্থান পূরণ, ক্ষত স্থান পূরণ, পূরণ। গুণমান হচ্ছে, গুণমান হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের, গ্যামেট সৃষ্টি না, গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা, ধারাবাহিকতা রক্ষা। ক্রোর মানে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। এখানে তো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সমতা রক্ষা অলরেডি হয়ে গেছে। ক্রোর মানে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, সমতা রক্ষা। ট ট মানে হচ্ছে টিউমার, টিউমার। এবং ক মানে হচ্ছে ক্যান্সার, ক্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে মাইটোসিসের গুরুত্বগুলো লিখতে, তুমি পয়েন্ট আকারে দিতে পারো, অথবা পয়েন্ট আকারে না দিলে তুমি কথাই লিখতে পারো। ঠিক আছে, যে মাইটোসিস কি করতেছে, মাইটোসিসের মাধ্যমে কোথাও কেটে গেলে সে কত স্থানটা পূরণ করা যায় বা পূরণ করে মাইটোসিস। গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা এটা রক্ষা থাকে। এরপরে ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সমতা রক্ষা হচ্ছে, এই বিষয়গুলো লিখতে পারো। তো এখানে টিউমার এবং ক্যান্সার, এই টিউমার এবং ক্যান্সার এটা কিন্তু মাইটোসিসের যে অতিরিক্ত বিভাজন বা অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটাকে বলা হয়, এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে এই দুটা ঘটনা ঘটতে পারে, টিউমার এবং ক্যান্সার। ঠিক আছে, তো যে কথাটা মাথায় রাখবো ভাইয়া, সেটা হচ্ছে টিউমার এবং ক্যান্সার কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিতভাবে সংঘটিত হয় সেই ক্ষেত্রে হবে। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল, এই দুটা অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মাইটোসিসের ফল, মাইটোসিসের ফল। আচ্ছা, তো এটা নিয়ে আরেকটু পরে কথা বলতেছি। যেহেতু মাইটোসিসের গুরুত্ব আমরা পড়ছি, আমরা মিওসিসের গুরুত্ব একসাথে পড়ে ফেলি। ঠিক আছে, তাহলে মাইটোসিসের পড়ছি আমরা, এবার যে গুরুত্ব পড়বো সেটা হচ্ছে মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্বটা কি? মিওসিসের গুরুত্ব হচ্ছে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, মেন্ডেলের কাছে গেল।
প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। সো অভিমান হচ্ছে অভিব্যক্তি, অভিমানে কি ভাইয়া, অভিমান হচ্ছে অভিব্যক্তি, অভিব্যক্তি বা মিউটেশন, মিউটেশন। ঠিক আছে, মিউটেশন মানে কি? মিউটেশন মানে সহজ বাংলায় যদি বলি, মিউটেশন মানে হচ্ছে জিনগত পর্যায়ে পরিবর্তন। হ্যাঁ, আমাদের দেহের ডিএনএর ছোট্ট একটা অংশকে বলা হয় জিন। এই জিনের মধ্যে, জিনের তো একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, তাই না? সো এই সিকোয়েন্সে যদি কোনোভাবে চেঞ্জ চলে আসে বা কোনো একটা পরিবর্তন চলে আসে, সেই ঘটনাটাকে আমরা বলতে পারি মিউটেশন। তাহলে মিউটেশন মানে হচ্ছে জিনগত পর্যায়ে পরিবর্তন। মিউটেশন মানে কি ভাইয়া? জিনগত পর্যায়ে পরিবর্তন, জিনগত পর্যায়ে পরিবর্তন। তাহলে এই যে অভিব্যক্তি বা মিউটেশন, এটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। দেন প্রজাতির ধারাবাহিকতা রক্ষা, প্রজাতিতে মনে রাখো প্রজাতির ধারাবাহিকতা রক্ষা, প্রজাতির ধারাবাহিকতা রক্ষা, বাহিকতা রক্ষা। দেন বৈচিত্র্যতে বৈচিত্র্য সৃষ্টি, বৈচিত্র্য সৃষ্টি। জন্যতে জনুক্রম সৃষ্টি, জনুক্রম সৃষ্টি। জনুক্রম মানে কি আসলে? জনুক্রম মানে হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। যেমন আমাদের শুক্রাণু কেমন? শুক্রাণু হচ্ছে এন, শুক্রাণু কেমন? শুক্রাণু এন। আবার ডিম্বাণু কেমন? ডিম্বাণু হচ্ছে এন। তো এই এন আর এন, এটা তো হ্যাপ্লয়েড দশা, তাই না? শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণুও হ্যাপ্লয়েড। কিন্তু এন আর এন যখন মিলিত হচ্ছে, সেটা কিন্তু আবার 2N হয়ে যাচ্ছে। তাহলে এই 2Nটা আমাদের দেহকোষ তৈরি করতেছে আস্তে আস্তে, তাই না? তাহলে আমাদের দেহে কখনো এই যে শুক্রাণু ডিম্বাণু, এগুলো তো হ্যাপ্লয়েড হচ্ছে, কখনো হ্যাপ্লয়েড কখনো ডিপ্লয়েড। এই যে একটা আবর্তন, হ্যাঁ, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, এই যে পর্যায়ক্রমিক আবর্তন, এই 2N থেকে কিন্তু একসময় আবার জনন কোষ তৈরি হবে, সেটাও কিন্তু আবার হ্যাপ্লয়েড। এই আবর্তনটাকে আমরা বলতে পারি জনুক্রম। আচ্ছা, দেন মেন্ডেল থেকে যে কথাটা মাথায় রাখবা, মেন্ডেলের মিওসিস ছাড়া মেন্ডেলের সূত্রগুলো ব্যাখ্যা করা যায় না। আমরা জানি মেন্ডেলের বেশ কয়েকটা সূত্র আছে, তোমাদের 9-10 বইয়ে খুব বেশি আলোচনা করা নাই, একটু বড় হলে তোমরা আরো বেশি জানতে পারবা। তো এই মেন্ডেলের কয়েকটা সূত্র আছে, হ্যাঁ। সো এই মেন্ডেলের সূত্রগুলা মিওসিস ছাড়া ব্যাখ্যা করা যায় না। তাহলে মেন্ডেল থেকে মনে রাখবা, মিওসিস ছাড়া মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় না। ওকে, কাছেতে মনে রাখো ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। এবং গেলোতে গ্যামিট সৃষ্টি, গ্যামিট সৃষ্টি। এখানে গ্যামিট মানে হচ্ছে জনন কোষ, তাহলে গ্যামিটের আর বাংলা হচ্ছে জনন কোষ, তাহলে জনন কোষ সৃষ্টি আমি বলতে পারি, জনন কোষ সৃষ্টি। তাহলে এই হচ্ছে মিওসিসের গুরুত্ব। এখন মাইটোসিস আর মিওসিস থেকে যে বিষয়টা তোমার ভুল হতে পারে, এখানে কি লেখা আছে দেখো, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। তোমার ভুল হবে যে জায়গাটাতে, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব যখন তুমি দেখছো, মাইটোসিসের গুরুত্ব ছিল ক্রোমোজোমের সমতা রক্ষা, ওইখানে হচ্ছে ধ্রুব রাখা, আর এখানে মাইটোসিসের গুরুত্ব হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। বুঝতে পেরেছ? তাহলে ধ্রুব আর সমতা এই দুটা বিষয় কিন্তু সেম না। ধ্রুব কিভাবে রাখতেছে এটা আমরা পরে আলোচনা করব, একটু পরে। আচ্ছা, দেন এইখানে আছে গ্যামিট সৃষ্টি বা জননকোষ সৃষ্টি। আর আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল জননকোষের সংখ্যা বৃদ্ধি। তাহলে ওইখানে হচ্ছে জননকোষ সৃষ্টি, আর এইখানে হচ্ছে জননকোষের সংখ্যা বৃদ্ধি। আশা করি বুঝাইতে পেরেছি। ঠিক আছে, তাহলে মিওসিসের গুরুত্ব হচ্ছে এগুলো, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। আমরা সামনের যে টপিকটা সেটাতে যাই, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। ধরে নাও এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, এইখানে যে মাইটোসিস কোষ বিভাজনটা, সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে চলতেছে। এবং ধরে নাও এইখানে এই পুরা জায়গাটাতে মাইটোসিস হইতে হবে 100 বার, কিন্তু এই জায়গাটাতে দেখো এখানে মাইটোসিসটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেছে, 100-র জায়গায় এটা হয়ে গেছে 200 বা 400। ঠিক আছে, তাহলে
এইখানে যেই ঘটনাটা ঘটবে অতিরিক্ত মাইটোসিসের কারণে এখানে টিউমার অথবা ক্যান্সার সৃষ্টি হবে। আচ্ছা, এছাড়াও তোমাদের বইয়ে যেই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, তোমাদের বইয়ে তেমন কিছু বলা নাই, আমি ছোট্ট একটা কথা বলে দিই। সেটা হচ্ছে P53 নামে একটা জিন আছে। P53 নামে একটা জিন আছে। এই P53 এই জিনটা যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হবে। এই P53 জিনের কাজ হচ্ছে এটা কোন একটা কোষকে মাইটোসিস হওয়া থেকে বিরত রাখে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরপরই মাইটোসিস হতে দিবে। ঠিক আছে, সবসময় মাইটোসিস হচ্ছে বা অনিয়ন্ত্রিত ভাবে মাইটোসিস হচ্ছে, এই বিষয়টা হতে দেয় না এই জিনটা P53। কিন্তু কোনো কারণে যদি এই P53 এই জিনটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে বলতো? অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। তো তোমাদের বইয়ে যে ইনফরমেশনটা দেয়া আছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, পাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিনের কথা বলা আছে, একটা হচ্ছে B6 এবং B7। এই দুইটা জিনের কারণে কিন্তু টিউমার এবং ক্যান্সার হয়, এটা তোমাদের বইয়ে লেখা আছে। এবং এই দুইটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, B6 এবং B7। আর কোন ভাইরাস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, আচ্ছা, তাহলে এতটুকুই আপাতত মনে রাখো। আমি আরো কিছু এক্সট্রা বিষয় তোমাদেরকে একটু শিখাই দিই। সেটা হচ্ছে কোন শব্দের মধ্যে তুমি যদি দেখো অনকো শব্দটা আছে, অনকো, এই অনকো মানে হচ্ছে ক্যান্সার। যেমন তুমি যদি এই ওয়ার্ডটা পাও তোমার বায়োলজি বইয়ের ভেতরে, সেটা হচ্ছে অনকোলজি। আমি যদি বলি অনকোলজি, এই অনকোলজি আমরা জানি নামের শেষে আছে লজি। এই লজি শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। আর অনকো মানে তো আমরা জেনেছি টিউমার অথবা ক্যান্সার। তাহলে অনকোলজি মানে কি? ক্যান্সার সম্পর্কিত যে বিদ্যা বা ক্যান্সার বিদ্যা বা টিউমার সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে আমরা বলতে পারি অনকোলজি। তাহলে অনকোলজি মানে হচ্ছে টিউমার সম্পর্কিত যে জ্ঞান বা ক্যান্সার বিদ্যা, ক্যান্সার বিদ্যা। ওকে, আমি যদি বলতাম অনকোজেনেসিস, তাহলে সিস মানে তো প্রক্রিয়া, জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, অনকোজেনেসিস মানে কি? ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া, এটা হচ্ছে অনকোজেনেসিস। ঠিক আছে, তো এই টাইপের বেশ কিছু ওয়ার্ড আমাদের পড়তে হবে। তবে এখন তোমাদের সবকিছু লাগবে না, আর তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, আমি এত কিছুতে আর যাচ্ছি না। জাস্ট এই কথাটাই মাথায় রাখো, এখানে অনকমন হচ্ছে ক্যান্সার। ওকে, সো এইবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। যদি এখানে বানানটা ভুল আছে, যাই হোক। ওকে, তো মিওসিস কোষ বিভাজন, এটাকে আসলে আমরা কি নামে চিনি বলতো? মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, এটা হচ্ছে অপর নাম। এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখন আমরা জানি যে মিওসিস যে কোষ বিভাজন, সেটাকে তো আমরা দুইটা পর্যায়ে ভাগ করছি, তাই না? সো মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন এটাকে আমরা কয়টা পর্যায়ে ভাগ করি বলতো? দুইটা পর্যায়ে। একটা হচ্ছে মিওসিস 1 এবং আরেকটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এবং আরেকটা হচ্ছে মিওসিস 2। এইটা হচ্ছে দুইটা পর্যায়, মিওসিস 2। তো আমরা এটাও জানি যে মিওসিস 1 কে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন এবং মিওসিস 2 এটাকে বলা হচ্ছে সমীকরণিক বিভাজন, বা এই মিওসিস 2 এটা আবার মাইটোসিসের মতো। তো মাইটোসিসে আসলে কি হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে আসলে কি হয়? মাইটোসিস এবং আরেকটা হচ্ছে মিওসিস বা মায়োসিস। মাইটোসিস কোষ বিভাজনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা, ধরে নাও কোষ এটা, যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। আচ্ছা, 2n মানে কি সেটা আমি বলে দিই। 2n মানে তো ডিপ্লয়েড, এটা আপাতত আশা করি তোমরা প্রত্যেকেই জানো, তাই না? সো 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড। আর n মানে কি ভাইয়া? n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড।
এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের কাহিনীটা কি, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দ্বারা আসলে বোঝাই কি সেটা আমাদের একটু বুঝতে হবে। তো ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের মিনিংটা আসলে কি? তো ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে, এটা একটা ক্রোমোজোম। এইটা ধরে নাও এইটা হচ্ছে আরো একটা ক্রোমোজোম, আরো একটা ক্রোমোজোম, একটা ছোট ক্রোমোজোম আকায় ধরে নাও এটা হচ্ছে একটা ছোট্ট ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ছোট্ট ক্রোমোজোম। তো ঘটনা যেটা ঘটবে যদি এটা ডিপ্লয়েড কোষ হয়, এটা এই ক্রোমোজোমটার ঠিক অনুরূপ আরো একটা ক্রোমোজোম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের একটা সেট থাকে। ঠিক আছে, তাহলে এখানে এই যে বেগুনি কালারের যে ক্রোমোজোমটা আমরা দেখতে পাচ্ছি, এইটার মতো দেখতে হুবহু আরেকটা ক্রোমোজোম এখানে থাকবে। ঠিক আছে, এটার মতো দেখতে হুবহু সেম আরেকটা ক্রোমোজোম থাকবে। এই যে লাল ক্রোমোজোম আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটার মতো দেখতে হুবহু আরো এক সেট ক্রোমোজোম থাকবে, এবং এইখানে নীল যে ক্রোমোজোমটা আমরা দেখতে পাচ্ছি, এইটার মতো দেখতেও হুবহু আরো এক সেট ক্রোমোজোম থাকবে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে সেট আছে, তাই না? এটা ছোট ক্রোমোজোম, এইটার পাশের যে ক্রোমোজোমটা সেটাও দেখতে হুবহু ঠিক সেম ছোট্ট ক্রোমোজোম। এটার কালার লাল, এটার কালারও লাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডিপ্লয়েড। যখন জোড়ায় জোড়ায় থাকবে তখন সেটা আমরা বলতে পারবো ডিপ্লয়েড। এবং এইখানে যে দুইটা জোড়া তোমরা দেখতে পাচ্ছ, এইখানে যে দুইটা জোড়া, এই যে ধরে নাও যে এইটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা জোড়া। তো এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এই জোড়াটাকে আমরা কি বলা হয়, কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হোমোলোগাস ক্রোমোজোম। ক্রোমোজোম। তো এখানে হোমো কথাটার অর্থ হচ্ছে সম। হোমোলোগাস ক্রোমোজোম বলতে যেটা বোঝানো হয় একই রকমের দুইটা ক্রোমোজোম, সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই দুটা ক্রোমোজোম দেখতে একই রকম, তার মানে কি এই দুটা হচ্ছে হোমোলোগাস, এই দুটাও হোমোলোগাস, এই দুটাও হোমোলোগাস। এবং এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা যদি আসে আমাদের পিতা থেকে, একটা যদি আমরা পিতা থেকে পাই, অপর ক্রোমোজোমটা আমরা পেয়েছি আমাদের মাতা থেকে। ঠিক আছে, কিন্তু হ্যাপ্লয়েড কোষ আসলে কি? হ্যাপ্লয়েড কোষ হচ্ছে সেম জিনিসটাই। ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, তবে এইখানে ক্রোমোজোমের আর কোনো জোড়া নাই। হ্যাঁ, লাল ক্রোমোজোম সে সিঙ্গেল ভাবে আছে, তার মতো দেখতে হুবহু সেম টাইপের আর কোনো ক্রোমোজোম নাই। এখানে এই ক্রোমোজোমটার মতো দেখতে হুবহু আর কোনো ক্রোমোজোমের সেট নাই। নীল ক্রোমোজোমটার মতো দেখতে হুবহু আর কোনো ক্রোমোজোম নাই। তো এখানে 6টা ক্রোমোজোম আছে, এখানে আমি 3টা দিছি, আরো 3টা তুমি অ্যাড করতে পারো, কিন্তু হুবহু দেখতে একই রকমের কোনো ক্রোমোজোম নাই, অর্থাৎ হোমোলোগাস কোনো ক্রোমোজোম নাই। ঠিক আছে, ওইখানে ক্রোমোজোমগুলো সিঙ্গেল ভাবে থাকে, আর এখানে জোড়া বেঁধে থাকে। কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে। ঠিক আছে, তো এগুলো তোমরা বড় ক্লাসে আরো জানতে পারবা। তাহলে এই হচ্ছে ডিপ্লয়েড আর ওইটা হচ্ছে হ্যাপ্লয়েড। আশা করি বুঝাইতে পেরেছি। তো মাইটোসিস কোষ বিভাজনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমরা মাইটোসিসের গুরুত্ব পড়ার সময় দেখেছি যে এখানে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। তাহলে যেহেতু ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে, এইখান থেকে তো নিশ্চয়ই আরো 2টা কোষ তৈরি হবে, একটা কোষ থেকে আরো 2টা কোষ সৃষ্টি হবে। তো দেখা যায় নতুন যে 2টা কোষ সৃষ্টি হয়, সেই 2টা কোষ আকারে ছোট হতে পারে, আকারে তো ছোটই হবে তাই না, আস্তে আস্তে আবার পরে বড় হয়। তো নতুন যে 2টা কোষ তৈরি হচ্ছে, সেইখানে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েডই থাকে। অর্থাৎ এটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে অপত্য কোষ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু সেম। আমরা মাইটোসিসের গুরুত্ব পড়ার সময় আরেকটা বিষয় পড়েছি যে ক্রোমোজোমের সমতা রক্ষা থাকে। তার মানে কি, এখানে 2n ছিল, মাতৃকোষে 2n ছিল, অপত্য কোষেও 2nই আছে, তাহলে 2n থেকে 2nই আছে। তাহলে এখানে ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে। কিন্তু মিওসিস কোষ বিভাজনের ঘটনাটা কি ঘটে বলতো? ধরে নাও একটা জনন মাতৃকোষ, এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ যেটা হচ্ছে 2n ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষ থেকে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায় বলতো? ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এখানে এখানে 2n থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হয়ে যাবে এটা। অর্থাৎ এখানে 2n ছিল, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে n হয়েছে।
এবং তার ঠিক পরবর্তীতেই এটা আবারও বিভাজিত হয়, এইখানে আবারও এই দুটা কোষ আবারও বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে এনই থাকে। তাহলে ভাইয়া ক্রোমোজোম সংখ্যার হ্রাসটা কোথায় ঘটছে বলতো? 2n থেকে n হয়েছে, এইখানে ক্রোমোজোমের হ্রাসটা ঘটছে, তাহলে এটাকে আমরা বলবো মিওসিস 1। তাহলে এইটাকে আমরা কি বলবো ভাইয়া বলতো? এই ঘটনাটাকে আমরা বলবো মিওসিস 1, মিওসিস 1। আর এইখানে ক্রোমোজোম সংখ্যা কি হ্রাস পাইলো? না, n ছিল nই আছে। তো এখানে 2n থেকে 2nই হবে, বিষয়টা এমনও না। এখানে যদি কোনো একটা জীবের ক্রোমোজোম, কোনো একটা জীব যদি হ্যাপ্লয়েড জীব হয়, এটা তো ডিপ্লয়েড জীব, আমরা যেমন ডিপ্লয়েড জীব, আমাদের কথা চিন্তা করলে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে এমন। কিন্তু কিছু ছত্রাক আছে যাদের দেহকোষ হচ্ছে হ্যাপ্লয়েড, তাদের দেহকোষটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট থাকে। সো তাদের যদি মাইটোসিস কোষ বিভাজন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো? এন থেকে এনই হবে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেয়ে যদি সমীকরণটা বজায় থাকে, তখন সেটাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। তাহলে দেখো তো ভাইয়া, এন থেকে এনই আছে, এখানে কি সমীকরণটা বজায় আছে না? তার মানে কি এই বিভাজনটা মাইটোসিসের মতো, এবং এই বিভাজনটাকে আমি বলতেছি মিওসিস 2। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো মিওসিস 2। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে মিওসিসের কোন বিভাজনটা মাইটোসিসের অনুরূপ, অ্যান্সারটা হচ্ছে মিওসিস 2। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে এই হচ্ছে মাইটোসিস আর মিওসিসের মধ্যে মেইন যে কনসেপ্টটা সেটা। আচ্ছা, এখন আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি তোমাদেরকে। দেখো, ধরে নাও এখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, তাই তো? সো আমি নতুন একটা কোষ আঁকানোর চেষ্টা করি, তো এইটা হচ্ছে কোষের ভেতরে, এটা হচ্ছে নিউক্লিয়াস ধরে নাও। নিউক্লিয়াসটাই আমি দেখাচ্ছি, পুরা কোষটা আমি দেখাচ্ছি না। তো এই নিউক্লিয়াসের ভেতরে কি আছে? ক্রোমোজোম আছে। যদি এটা ডিপ্লয়েড জীব হয়, তাহলে হুবহু সেম দেখতে আরেকটা ক্রোমোজোম থাকবে তার ঠিক পাশে। আছে তো, তাই না? আছে। আরেকটা ক্রোমোজোম আমি নিতে পারি, ধরে নাও যে এখানে নীল কালারের একটা ক্রোমোজোম, তার পাশে নীল কালারের আরেকটা ক্রোমোজোম আছে। তো ঘটনা যেটা ঘটে মাইটোসিস কোষ বিভাজনে, সেটা হচ্ছে এই ক্রোমোজোমটা ক্রোমাটিডে পরিণত হয়। তো ক্রোমাটিড কি আশা করি তোমরা জানো, আমি বুঝাইছি সেটা। ক্রোমাটিড আসলে কি এটা আশা করি তোমরা জানো প্রত্যেকে। তো ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমোজোমটা প্রজাপতির ডানার মতো আকৃতি ধারণ করবে। তাহলে এইখানে যে ক্রোমোজোমটা ছিল, সেই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হবে। ক্রোমাটিডে পরিণত হইল, এই দুটা ক্রোমোজোমও ক্রোমাটিডে পরিণত হবে। এই দুটা ক্রোমোজোমও ক্রোমাটিডে পরিণত হইল। ওকে, হইল, ভালো কথা। এখন ওই যে স্পিন্ডল যন্ত্র, এইসব ব্যাপার স্যাপার আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, অনেকগুলো ধাপ আছে, এত কিছু বাদ দিই। এরপরে যে ঘটনাটা, জাস্ট সিম্পলি দুইটা ভাগে ভাগ করে ফেলি এটাকে। তাহলে এরপরে কি হবে বলতো ভাইয়া? এরপরে এখান থেকে দুইটা কোষ আমি ক্রিয়েট করে ফেলবো। তো দুইটা কোষ দেখতে কেমন হবে? এটা একটা কোষ, এটা একটা কোষ, বা আমি জাস্ট নিউক্লিয়াসটা দেখাচ্ছি, এটা একটা নিউক্লিয়াস, এটা আরেকটা নিউক্লিয়াস। ওকে, তো এই নিউক্লিয়াস দুইটার ভেতরে ক্রোমোজোম নিয়ে আসতে হবে, তাই না? কয়টা করে ক্রোমোজোম দিব? তো ঘটনা যেটা ঘটে, আমরা মাইটোসিস কোষ বিভাজন পড়ার সময় কিন্তু দেখেছি যে অ্যানাফেজ ধাপে মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে এবং দুইটা অংশ দুই দিকে চলে যাচ্ছে। তো এই ক্রোমোজোমটার ঠিক মাঝ বরাবর ভাগ হয়ে যাবে, এবং এই অর্ধেক ক্রোমাটিড সেটা চলে আসবে এইখানে, পাশের অর্ধেক ক্রোমাটিড সেটা চলে আসবে এই জায়গাটাতে, তাই না? এই ক্রোমোজোমটা সেটাও মাঝ বরাবর ভাগ হবে, অর্ধেকটা চলে যাবে এই জায়গাটাতে, অর্ধেকটা চলে আসবে কোথায়? এই জায়গাটাতে, তাই তো? ওকে, ঠিক সিম্পলি এইখানেও কি হবে বলতো? এখানেও এই অর্ধেকটা চলে আসবে এইখানে, বাকি অর্ধেকটা চলে আসবে এইখানে। এই ক্রোমোজোমটার ক্ষেত্রেও কি হবে? অর্ধেকটা চলে যাবে এই জায়গাতে,
বাকি অর্ধেকটা চলে আসবে এই জায়গাতে। তাহলে দেখো তো ভাইয়া, মাতৃকোষ যেটা, এটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4, চারটা ক্রোমোজোম ছিল। অপত্য যে কোষটা তৈরি হইল সেখানেও কয়টা করে ক্রোমোজোম আছে? 1 2 3 4, চারটা করে ক্রোমোজোম আছে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ আছে? না, ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা হয়েছে। তাহলে যেহেতু ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা হয়েছে, এটাকে আমরা বলবো মাইটোসিস, কোষ বিভাজন। মিওসিসের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। ধরে নাও এই সিম্পলি এই কোষটাই আছে ওইখানে, সিম্পলি এই কোষটাই এই জায়গাটাতে আছে। এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে মাতৃকোষ। কি মাতৃকোষ? যেহেতু এটা এখান থেকে জনন কোষ তৈরি হবে, তাই এটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ, এটাকে আমি বললাম জনন মাতৃকোষ। এখন জনন মাতৃকোষের এর ভেতরে ক্রোমোজোম আছে, তাই না? আমি এই ক্রোমোজোমটাকে কি করতে পারি বলতো? আমি এই ক্রোমোজোমটাকে একটা কাজ করি, ক্রোমাটিড বানায় ফেলি। হ্যাঁ, কি করব? ক্রোমাটিড বানায় ফেলি এটার মতো। তাহলে ঠিক এই জিনিসটাই পাবো। আমি ক্রোমাটিড বানায় ফেললাম। এখানে অনেকগুলা মাধ্যমিক পর্যায়ে অনেক কিছু আছে, তো আমি এই সব এত কিছুতে যাচ্ছি না, জাস্ট আমি সিম্পলি এই জিনিসটাকে ক্রোমাটিড বানায় ফেললাম। ঠিক আছে, সো এই হচ্ছে ক্রোমাটিড। আচ্ছা, ভালো কথা। এবার এই ক্রোমাটিড বানানোর পরে আমি কি করছি? দুইটা কোষে তো ভাগ করছি, তাই না? কি করছি ভাইয়া বলো তো? দুইটা কোষে ভাগ করে ফেলছি। তো ঠিক আছে, ভালো কথা। আমি এই কোষটাকে এবার দুইটা কোষ বানাবো। এইখানে হবে মেইন বিষয়টা, এইখানে হবে ভাইয়া মেইন বিষয়টা। তো মেইন বিষয়টা আসলে কি? সেটা হচ্ছে এবার যে নতুন দুইটা কোষ তৈরি হবে, আগের বার নতুন দুইটা কোষ কিভাবে তৈরি হয়েছিল সেটা আমরা দেখলাম, কিন্তু এবার যে নতুন দুইটা কোষ তৈরি হবে, যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এইখানে, সরি, এইখানে যে দুইটা ক্রোমোজোম আছে না, দুইটা বেগুনি ক্রোমোজোম, এই দুইটা বেগুনি ক্রোমোজোমের একটা বেগুনি ক্রোমোজোম চলে যাবে এই জায়গাটাতে, আর একটা বাকিটা চলে আসবে এইখানে। অর্থাৎ ক্রোমাটিড আর এখানে ভাগ হচ্ছে না, ক্রোমাটিড ভাগ না হয়ে পুরা ক্রোমোজোমটাই শিফট করবে। অর্থাৎ এই যে এইখানে যে ক্রোমোজোমটা ছিল, এই ক্রোমোজোমটা সে পুরাটাই চলে যাবে এই জায়গাটাতে। এইখানে যে ক্রোমোজোমটা ছিল, আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এটাকে কপি করে রাখি, তাছাড়া পরবর্তীতে নাও বুঝতে পারো। ঠিক আছে, এটাকে কপি করে রাখি। তাহলে এইবার দেখো ভাইয়া, এইবার তাহলে আশা করি খুব সুন্দর মতো বুঝাইতে পারবো। দেখো এই পুরা ক্রোমোজোমটাই চলে গেল এই জায়গাটাতে। তাহলে এই পুরা ক্রোমোজোমটা কি হবে? এই জায়গাটাতে চলে আসবে, অর্ধেক আর হলো না। এই পুরা ক্রোমোজোমটা চলে আসলো এই জায়গাটাতে, এই পুরা অংশটা চলে আসলো এইখানে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে এখানে এটা ছিল, ঠিক আছে, ওকে। তাহলে এইবার একটু জনন মাতৃকোষের দিকে তাকাও তো, এখানে কয়টা ক্রোমোজোম ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ক্রোমোজোম ছিল। কিন্তু নতুন যে দুইটা কোষ তৈরি হলো সেখানে কয়টা ক্রোমোজোম আছে? একটা, দুইটা, একটা, দুইটা, মোট কয়টা ক্রোমোজোম আছে? দুইটা করে। তাহলে তো এখানে কি হলো? এখানে 2n ছিল ধরে নিলাম, তাহলে এখানে কি হবে? n হবে, তাই না? এটা জনন মাতৃকোষ ছিল 2n, ডিপ্লয়েড 2n। নতুন যে দুইটা কোষ তৈরি হলো সেটা কেমন হয়ে গেল? হ্যাপ্লয়েড। এখন এই নতুন দুইটা কোষ আবারও কোষ বিভাজিত হবে এবং আবারও দুইটা কোষের সৃষ্টি হবে, আবারও দুইটা কোষের সৃষ্টি হবে, দুইটা করে চারটা কোষের সৃষ্টি হবে, দুইটা করে চারটা কোষের সৃষ্টি হবে। তাহলে নতুন যে দুইটা কোষের সৃষ্টি হবে, নতুন যে দুইটা কোষের সৃষ্টি হবে সেটা দেখতে কেমন হবে? দেখো, দুইটা না, চারটা কোষ। সো নতুন চারটা কোষ দেখতে কেমন হবে সেটা একটু দেখো। এইবার এই যে মাইটোসিসের অনুরূপ বলছি না, এই কোষ বিভাজনটা কেমন? মাইটোসিসের অনুরূপ। অর্থাৎ মাইটোসিসে কি হয়েছিল? মাঝ বরাবর ভাগ হয়েছিল, এবার মাঝ বরাবর ভাগ হবে। অর্থাৎ এই অংশটা, এই ক্রোমাটিডটা অর্ধেকটা মাঝ বরাবর ভাগ হয়ে অর্ধেক অংশ এইখানে চলে আসবে, বাকি অর্ধেকটা এখানে চলে আসবে। এইখানে কি হবে? অর্ধেকটা ভাগ হয়ে এইখানে চলে আসবে, বাকি অর্ধেকটা
এইখানে চলে আসবে। এখানে দেখো এই অর্ধেকটা কি হবে, ভাগ হয়ে, সরি এটা তো ভিন্ন কালার, ভাগ হয়ে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তাহলে এইখানে দুইটা ক্রোমোজোম ছিল, ওইখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। তাহলে ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা হয়েছে, তার মানে কি এটা হচ্ছে মিওসিস 2, আর এখানে হ্রাস পাইছে, এটা হচ্ছে মিওসিস 1, তাই তো? আমি আরো সিম্পলি ভাবে যদি বলি, একটা আপেলের কথা চিন্তা করো, একটা আপেলের কথা চিন্তা করো। এখানে ধরে নাও যে 4টা আপেল ছিল, 4টা আপেল ছিল, ঠিক আছে? এখন যখন বিভাজিত হইল, বিভাজিত হওয়ার পরে এখানে 2টা আপেল, 2টা আপেল, মানে 4টা আপেলের মধ্যে, তাহলে একজনের কাছে 4টা আপেল ছিল, এই 4টা আপেল 2টা করে দুইজনের কাছে ভাগ করে দিলাম, তাহলে এর কাছে 2টা আপেল, এর কাছে 2টা আপেল। এখন আরো 4জনকে দিতে হবে আপেল, ঠিক আছে? এখন এই 2জন আরো 4জনকে আপেল দিবে, তারা এখন কিভাবে দিবে? তাদের নিজের কাছেও তো আপেলটা রাখতে হবে, তাই না? সরি, রাখতে হবে, বিষয়টা বাদ দাও। এই 2জন এখন এই 4জনকে কিভাবে আপেলটা ভাগ করে দিবে বলো তো? একটা একটা করে দিবে? না, একটা করে দেয় নাই। কি করছে জানো? তুমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো যে আপেল চিন্তা না করে তুমি 2 রকমের জিনিস চিন্তা করো। ধরে নাও যে একটা আপেল আর একটা কি হইতে পারে, আর একটা কলা। ধরে নাও 2টা আপেল আছে, 2টা কলা আছে। তাহলে প্রথমবার যখন বিভাজিত হবে তখন 2জন কি পাবে বলো তো? একটা আপেল একটা কলা পাবে, একটা আপেল একটা কলা পাইলো। এখন এই 2জন আরো 4জনকে আপেল আর কলা দিবে, ঠিক আছে? এখন যদি একটা একটা করে দেয় তাহলে কি হবে বলতো? কেউ আপেল পাবে, কেউ কলা পাবে, তাই না? যদি 4জনকে 4টা দিয়ে দেয়, তো এইখানে একটা আপেল একটা কলা, একটা আপেল একটা কলা, তো প্রত্যেককে যদি একটা করে পুরাটা দিয়ে দেয়, তাহলে কেউ কলা পাবে, কেউ আপেল পাবে, কিন্তু 2জনই কিন্তু আপেল আর কলা একসাথে পাচ্ছে না। তাহলে কি করা যায় বলতো? একটা কাজ করতে পারে এই 2জন, সেটা হচ্ছে এই আপেলটাকে 2টা ভাগে ভাগ করতে পারে, এই কলাটাকে 2টা ভাগে ভাগ করতে পারে। তাহলে অর্ধেক আপেল পাইলো, অর্ধেক কলা পাইলো, অর্ধেক আপেল পাইলো, অর্ধেক কলা পাইলো। বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে? সিম্পল। ওকে, তাহলে এই হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের কোর কনসেপ্ট। আমরা আরেকটু সামনের দিকে যাই, আরেকটু বিষয় আমাদের বুঝতে হবে, তারপরে এই ছকটা পড়ে আমরা শেষ করে ফেলবো। মাইটোসিসে কি হয়, মিওসিসে কি হয়। মিওসিসের গুরুত্ব আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? তো আমরা আরেকটা বিষয়, আরেকটা চিত্র আমরা শিখবো, এই চিত্রটাও তোমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে 2টা ভাগে ভাগ করে ফেলি, কারণ আমরা 2টা চিত্র শিখব। দেখো, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে এবং হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে একটা বিষয় আমাদের জানতে হবে। তো ডিপ্লয়েড জীবের দেহকোষটা কেমন? দেহকোষ, ডিপ্লয়েড জীবের দেহকোষটা কেমন? যেহেতু ডিপ্লয়েড, তার মানে কি তার দেহকোষটা হবে 2n, তাই তো? তাহলে ডিপ্লয়েড জীবের দেহকোষটা হচ্ছে 2n। এখন পুরুষ আর স্ত্রী তো আছে, তাই না? সো পুরুষের চিহ্ন এটা এবং স্ত্রীর চিহ্ন এটা। সো পুরুষের দেহকোষটাও 2n, স্ত্রীর দেহকোষটাও 2n। স্ত্রীর দেহকোষটাও কেমন ভাইয়া? 2n। তো এই যে দেহকোষ থেকেই আবার তৈরি হবে জনন মাতৃকোষ। এই দেহকোষ থেকে আবার কি তৈরি হয়? এখান থেকে তৈরি হবে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষটা কেমন হবে? এটাও 2n। তাহলে জনন মাতৃকোষ কেমন ভাইয়া? জনন মাতৃকোষ হচ্ছে 2n। এই জনন মাতৃকোষ থেকে এবার তৈরি হবে জনন কোষ। জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে ভাইয়া? তৈরি হবে জনন কোষ। তো জনন কোষটা কেমন? জনন কোষটা হচ্ছে n, হ্যাপ্লয়েড। জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে? কারণ আমরা একটু আগে দেখেছি যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায় কোষটা। অর্থাৎ এটা হচ্ছে জনন কোষ মানে কি সেটা আমি একটু বুঝাই দিই। জনন কোষের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে গ্যামিট বলা হয়। জনন কোষকে গ্যামিট নামে চেনা আমরা ডেকে থাকি, ঠিক আছে? সো গ্যামিট। তো
তাহলে গ্যামিট বা জনন কোষ এটা আসলে কি, এটা এখনো যারা বুঝতেছো না, জনন কোষ মানে হচ্ছে হয় শুক্রাণু অথবা ডিম্বাণু। ঠিক আছে, হয় ডিম্বাণু অথবা শুক্রাণু। শুক্রাণু এটাকে বলা হচ্ছে জনন কোষ। তো পুরুষ থেকে তো শুক্রাণু আসবে, স্ত্রী থেকে কি আসবে, ডিম্বাণু আসবে। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু যদি মিলিত হয় তাহলে কি হবে বলতো, এই শুক্রাণু আর ডিম্বাণু যদি মিলিত হয়ে যায় তাহলে সেটা আবারও ডিপ্লয়েড হয়ে যাবে এবং এটাকে আমরা বলি জাইগোট। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জাইগোট। এবং মিলনের প্রসেস যেটা, এই প্রসেসটার নাম হচ্ছে, এটাকে তো আমরা বলতেছি জাইগোট, তাই না? এটা হচ্ছে জাইগোট। এবং এই ডিম্বাণু শুক্রাণু মিলনের যে প্রসেস এটাকে বলা হয় নিষেক। কি বলা হয়? এটাকে বলা হয় নিষেক। তো জাইগোট হচ্ছে একটা কোষ যেখান থেকে তুমি সৃষ্টি হইছো, আমি সৃষ্টি হইছি। এটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল কোষ। ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হইলে সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা এবার বিভাজিত হবে কি প্রক্রিয়ায় বিভাজিত হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। কি প্রক্রিয়ায়? মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইলে সেটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে আস্তে আস্তে বিভাজিত হতে হতে দেখো আমার মতো একটা পুরা দেহ তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে এই জাইগোটটা আস্তে আস্তে কি হবে বলতো, একটা শিশু বাচ্চার জন্ম দিবে। আস্তে আস্তে বিভাজিত হতে 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 এক সময় একটা শিশু বাচ্চা হয়ে যাবে, ভ্রূণ হবে, ভ্রূণ থেকে শিশু হবে, শিশু হবে বা একটা পূর্ণাঙ্গ মানুষ হবে, তাই তো? তাহলে জাইগোট থেকে যে শিশুটা তৈরি হইলো, আমাদের দেহকোষটা কেমন? টুয়েনি। তাইলে শিশুটা কেমন হবে? ডিপ্লয়েডই থাকবে, টুয়েনি থাকবে। কেন ডিপ্লয়েড থাকবে? কারণ এখানে মাইটোসিস কোষ বিভাজন হয়, তাই। তাহলে এখানে হবে ভাইয়া মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। তাহলে একটু চিন্তা করে বলো তো যে মিওসিস কোষ বিভাজন এই পুরা জায়গাটার মধ্যে কোথায় ঘটছে? খুবই সিম্পল, তুমি জাস্ট দেখবা যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটছে কোথায়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটছে 2n থেকে n হয়েছে। তাহলে 2n থেকে n হয়েছে, অর্ধেক হয়েছে। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়েছে, এটাই হচ্ছে মিওসিস। তাহলে মিওসিসটা কোথায় হয়েছে বলতো? এই জায়গাটাতে মিওসিস। এখানে 2n থেকে 2nই আছে, 2n থেকে 2nই আছে, তাহলে এইখানে কি মিওসিস হয়েছে? না, এটা হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ওকে, তাহলে ভাইয়া তোমাকে যদি প্রশ্ন করি এখন, বলো তো মিওসিস কোথায় ঘটে? মিওসিস কোথায় ঘটে? খুবই সিম্পল অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে জনন জনন মাতৃকোষে ঘটে। মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। ঠিক আছে, এবং এটা কোন জীবে বলো তো? ডিপ্লয়েড জীবে। ঠিক আছে, তাহলে এই কথাটাই মাথায় রাখো যে ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে জনন মাতৃকোষে। কিন্তু জীবটা যদি হ্যাপ্লয়েড হয়, দেখো কিছু জীব আছে যারা হ্যাপ্লয়েড, নিম্ন নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে যারা হ্যাপ্লয়েড, কিছু ছত্রাক আছে যারা হ্যাপ্লয়েড, শৈবাল আছে। তো এই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে আসলে কি ঘটে সেটা আমাদের জানতে হবে। সো জীবটা যদি হয় হ্যাপ্লয়েড, জীবটা যদি হয় হ্যাপ্লয়েড, তাদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে সেটাও আমাদের জানতে হবে। সো হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে অবশ্যই তাদেরও পিতামাতা আছে, পিতা মাতা, এবং তাদের দেহকোষটা কেমন? তাদের দেহকোষ, তাহলে হ্যাপ্লয়েড জীবের দেহকোষ অবশ্যই হ্যাপ্লয়েডই হবে, তাই না? দেহকোষটা কেমন? দেহকোষটা হচ্ছে হ্যাপ্লয়েড, 2n না, এবার হচ্ছে n, এবার হচ্ছে n। এই দেহকোষ থেকে আবার কি তৈরি হবে? জনন মাতৃকোষ। তাহলে দেহকোষ থেকে তৈরি হয় জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষটা কেমন হবে বলতো? জনন মাতৃকোষটা এটাও হ্যাপ্লয়েডই থাকে, জনন মাতৃকোষটা থাকে হ্যাপ্লয়েড। কেন হ্যাপ্লয়েড? কারণ এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, তাই। ঠিক আছে, তাহলে এন থেকে এনই আছে, জনন মাতৃকোষটাও হ্যাপ্লয়েডে, তাহলে এন থেকে এনই আছে, তো এখানে ঘটে মাইটোসিস কোষ বিভাজন। এখন এই জনন মাতৃকোষ থেকে তৈরি হবে জনন কোষ, তাই তো? তাহলে এখান থেকে তৈরি হয় জনন কোষ, জনন কোষ। তো আগের বার তো 2n ছিল, 2n থেকে না হয় n বানাইতে পারছো, তাই না? এখন n আছে, n/2 নামে তো আর কিছু হয় না। n/2 নামে কি কিছু হয়? না।
সো এখানে জনন মাতৃকোষ থেকে যে জনন কোষ হবে, এই জনন কোষটাও আসলে এনই থাকে, ঠিক আছে। 2n থেকে, এখানে যেহেতু 2n নাই, তার মানে কি এন হতে পারতেছে না। সো জনন কোষটাও এনই আসলে, জনন কোষটাও হ্যাপ্লয়েডই। তাহলে এন থেকে এন হইল। এখন এই দুইটা জনন কোষ যখন মিলিত হবে বা ডিম্বাণু শুক্রাণু যখন মিলিত হবে, মিলিত হওয়ার প্রসেসটার নামটাও আমরা জানি নিষেক। নিষেক, এবং নিষেকের ফলে তৈরি হলো জাইগোট। তাহলে এটা হচ্ছে 2n জাইগোট, তাই না? সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে জাইগোট, তাই তো। সো এই জাইগোট থেকে এখন নতুন একটা শিশু উদ্ভিদের বা যে প্রাণীটা তার জন্ম হবে, ঠিক। কিন্তু এইখানে একটা সমস্যা আছে, তোমরা ধরতে পারছো কিনা সমস্যা। এখানে যদি দেখো, তুমি একটু তাকিয়ে দেখো, জাইগোট, এখান থেকে তো নতুন একটা শিশুর জন্ম হবে। এখন নতুন যে শিশুটার জন্ম হবে, সেই শিশুটা তো 2n, যেহেতু জাইগোটটা 2n, তার মানে কি নতুন যে শিশুটা আসবে সে তো 2nই হবে, ডিপ্লয়েড হবে। কিন্তু তার পিতামাতা কি 2n ছিল? না। তার পিতামাতা কেমন ছিল দেখো তো, তার পিতামাতার দেহকোষটা ছিল হ্যাপ্লয়েড, n, শুধু n, অনলি n। তাহলে সন্তান ডিপ্লয়েড, তার পিতামাতা হ্যাপ্লয়েড, এটা কি মানা যায়? না। তো এখানে ভুল, এটা হচ্ছে ভুল। কখনোই এই সন্তান 2n হতে পারবে না, তার পিতামাতার অনুরূপ করতে হবে। এখন বলো তো, এই 2n কে তাহলে n বানাতে হবে আমাদের। এই 2n কে আমাদের কি করতে হবে? n বানাতে হবে। তাহলে 2n কে n বানানোর প্রসেসটা কি? 2n কে n বানানোর প্রসেস হচ্ছে মিওসিস, তাই তো। তাহলে এইবার নিশ্চয়ই বুঝতে পারতেছো, এখানে ঘটবে মিওসিস কোষ বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজনটা ঘটলো কোথায়? ঘটলো হচ্ছে জাইগোটে। তাহলে এই যে এই এন যে হইল, এখান থেকে এখন নতুন একটা শিশুর জন্ম নিবে। আচ্ছা, তাহলে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ হচ্ছে, এখানে নিশ্চয় মিওসিসটা ঘটতেছে না। এখানে তাহলে কি হচ্ছে? মাইটোসিসটাই হচ্ছে। কেন? কারণ 2n থেকে n থেকে nই আছে, এটাই তো মাইটোসিস। তাহলে এইখানে যে বিভাজনটা দেখলা সেটা হচ্ছে মাইটোসিস, নট মায়োসিস। এটা হচ্ছে মাইটোসিস। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে বলো তো ভাইয়া, মাইটোসিস মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে ঘটে। নিষেকের পরে, যে নিষেক হইল, নিষেকের পরে জাইগোটে ঘটে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে মায়োসিসটা কোথায় ঘটে? জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময়। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু লিখে দিয়ে আমি শেষ করব আজকে। সো মিওসিস কোথায় ঘটে বলো তো? ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে জনন মাতৃকোষ হতে জনন কোষ সৃষ্টির সময়। জনন কোষ সৃষ্টির সময়। আর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস ঘটে নিষেকের পরে জাইগোটে। নিষেকের পর জাইগোটে ঘটে। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, এই কথাগুলো একটু মাথায় রেখো। এবার আমরা পার্থক্য পড়ে আজকের মতো শেষ করব, ঠিক আছে। তাহলে পার্থক্যের বিষয় কি? সংগঠন স্থান। তাহলে মাইটোসিস কোথায় সংগঠিত হয়? দেখো, জীবের দেহকোষে সংগঠিত হয়, ফলে দেহের বৃদ্ধি ঘটে। তাহলে মাইটোসিস হয় দেহকোষে। আমরা একটু আগেও দেখেছি যে দেহকোষ থেকে যখন দেহকোষ হচ্ছে বা দেহকোষ থেকে জনন মাতৃকোষ হচ্ছে, সেই সময়টাতে মাইটোসিস ঘটতেছে। তাহলে মাইটোসিস ঘটে কোথায়? দেহকোষে। দেহকোষে মাইটোসিস ঘটে। আর মিওসিস কোথায় ঘটে? সেটা আমরা মাত্রই পড়লাম, জনন মাতৃকোষে ঘটে উচ্চ শ্রেণীর জীবে। অপত্য কোষের সংখ্যা, তাহলে এখানে একবার বিভাজন হলে 2টা কোষ তৈরি হয়, আর এখানে 4টা কোষ তৈরি হয়। তাহলে 4টা কোষ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখছি। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এখানে সমান থাকে, ওইখানে অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন, আচ্ছা এটা আমি বলতে ভুলে গেছি, তো এটা যেহেতু চলে আসছে এবার দেখে নাও। আমি ফার্স্টেই লিখে দিয়েছিলাম মাইটোসিসের ক্ষেত্রে সব এক, নিউক্লিয়াসের বিভাজন এক, ক্রোমোজোমের বিভাজন এক, সব এক, একবার করে বিভাজিত হবে।
কিন্তু এইখানে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। তো এটা না আমার কোনোভাবে মনে থাকতো না। তো আমি যেভাবে মনে রাখছি পরবর্তীতে সেটা একটু দেখাই দিই। মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয় 2 বার। তাহলে নিউক্লিয়াস কতবার ভাইয়া? নিউক্লিয়াস হচ্ছে 2 বার। আর ক্রোমোজোমের বিভাজন কতবার? ক্রোমোজোমের বিভাজন হচ্ছে 3 বার। ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? 3 বার। তো আমি যেভাবে মনে রাখি, এই এনটাকে তুমি যদি এভাবে লিখো, দেখো তো 2 এর মতো মনে হচ্ছে। আবার তুমি সিটাকে, এই যে ক্রোমোজোম, সিতে ক্রোমোজোম, এটাকে তুমি এভাবে লিখতে পারো না? সিটাকে তুমি যদি এইভাবে লিখো, তাহলে দেখো তো সেটা 3 এর মতো, তাই না? সো ওহ, আরে কি বলছি আল্লাহ, সি, এই ক্রোমোজোম এটা কতবার বিভাজিত হয়? একবার। সো সিটাকে তুমি জাস্ট উল্টা করে লেখো, দেখো এটা হচ্ছে 1 এর মতো দেখাই, 3 এর মতো না। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে এখানে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রসিং ওভার কি এটা এখনই বুঝবে না, জাস্ট মনে রাখো মিওসিসে ক্রসিং ওভার ঘটে, মাইটোসিসে ঘটে না। মিওসিসে ঘটে, মাইটোসিসে ঘটে না। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমার কমেন্ট দেখি এবং কমেন্টের রিপ্লাই আমি করব। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।